সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 12,02,000 মানুষ মারা গেছেন, 12,22,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের আবারও লকডাউন শুরু হয়েছে। গতকালকে ইউকেতে প্রায় 495 জন মানুষ মারা গেছেন, প্রায় 22,000 মানুষ আক্রান্ত হয়েছেন নতুন ভাবে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর একই সাথে দেশের বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের প্রায় 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের কারণে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় হচ্ছে সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগ নেতা জনাব নজরুল ইসলাম বাবু এমপি, উনি সংযুক্ত হবেন। সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব ইমরান সালেম প্রিন্স। আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডিএসকে এর প্রধান নির্বাহী ডাক্তার দিবালু সিংহ। আমাদের সাথে আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মুস্তফা। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ জর্দান প্রতিনিধি মোহাম্মদ রাশেদ। আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসান। আমরা প্রতিদিন আমাদের কোভিড-19 এর আপডেট দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। আজকে আমরা কোভিড-19 এর আপডেট জানতে যাব আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসানের কাছে। ধন্যবাদ জানাই আপনাকে। বরাবরের মতো আজও বলি, সরকারি যে তথ্য বিবরণী আমাদের সংবাদ মাধ্যমে সরবরাহ করা হয় সেটার ভিত্তিতে কোভিড-19 সর্বশেষ পরিস্থিতিটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। ব্যক্তিগতভাবে যেহেতু আমাদের অনুসন্ধানের কোনো সুযোগ নেই, সরকারি ভাষ্য মতে যে তথ্য আমরা পেয়ে থাকি সেটাই আপনাদেরকে জানিয়ে থাকি, এবং সেই তথ্য বিবরণী অর্থাৎ প্রেস বিজ্ঞপ্তিটা আমরা পেয়ে থাকি দুপুর নাগাদ, অথবা সিভিল সার্জন অফিস থেকে আমাদের কাছে সেটি সকালে দেওয়া হয়। 24 ঘন্টা বলতে আমরা বুঝবো আজ সকালের পূর্ববর্তী 24 ঘন্টা। 114টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে কোভিড-19 15,225টি। এতে কোভিড-19 শনাক্ত করা হয়েছে 1,842 জনকে। দুঃখজনকভাবে কোভিড-19 আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 17 জন। ঘরে হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে কোভিড-19 থেকে ফিরে এসে সুস্থ হয়েছেন 1,891 জন গত 24 ঘন্টায়। আইসোলেশন নেওয়া হয়েছে গেল 24 ঘন্টায় 176 জনকে। আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে 152 জনকে। জানিয়ে রাখি, বাংলাদেশে এই পর্যন্ত কোভিড-19 পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে 24,04,902টি। এতে শনাক্ত হয়েছে 4,16,006 জনের শরীরে কোভিড-19। মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে বাংলাদেশে 6,021 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিভিন্নভাবে 3,33,588 জন। আইসোলেশনে বর্তমানে আছেন 12,079 জন। আইসোলেশনে সর্বমোট নেওয়া হয়েছিল, ছাড় দেওয়া হয়েছে 74,819 জনকে। এই ছিল বাংলাদেশের কোভিড-19 নিয়ে সর্বশেষ তথ্য। একটু যুক্ত করি চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে 1,029টি, শনাক্ত হয়েছে 96 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা চট্টগ্রামে 21,556 জন। গেল 24 ঘন্টায় কোনো মৃত্যুবরণের সংবাদ আমাদের কাছে আসেনি, কিন্তু এই অবধি চট্টগ্রামে কোভিড-19 আক্রান্ত হয়ে 306 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন কোভিড-19 আক্রান্ত হওয়ার পর 16,660 জন গত পরশুদিন পর্যন্ত। এই ছিল কোভিড-19 নিয়ে বাংলাদেশ এবং আলাদাভাবে চট্টগ্রামের সর্বশেষ চিত্র। ধন্যবাদ জানাই সবাই। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে সংযুক্ত আছেন প্রবাস দর্পণ জর্দান প্রতিনিধি রাশেদ কাদের। রাশেদ কাদের, আমরা জানি কোভিড-19 এর কারণে বাংলাদেশে অনেক মানুষ আটকা পড়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার অনেকে বিমানের টিকিটের অভাবে আসতে পারতেছেন না। বর্তমান আপনার জর্দানের কি অবস্থা, একটু যদি আমাদের আপডেটটা দেন, সর্বশেষ আপডেট। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন দাদা? শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আজকে আমাকে প্রবাস দর্পণে আমন্ত্রণ করার জন্য। আর আসলে হয়তো যদি আমাদের মাননীয় এমপি সাহেব থাকেন হয়তো আর একটু ভালো হতো আলোচনা। তো আমার বিশ্বাস জিনিস আপনারা পরবর্তীতে ওনার কানে কথাগুলো দিবেন।
আর জর্ডানের পরিস্থিতি কিন্তু এখন বেশি একটা ভালো না, আগের চেয়ে কিন্তু কোভিড-19 এখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, হয়তো কয়েকজন এফেক্টেড হয়েছিল, তারা আলহামদুলিল্লাহ ভালো হয়ে এখন কাজে ফিরছে। আসলে যে প্রবাস দর্পণের মাধ্যমে আপনাদের যে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের ছুটিতে যে সমস্ত প্রবাসীরা জর্ডান থেকে আটকে পড়েছে, তাদের জন্য কিন্তু আমাদের মাননীয় রাষ্ট্রদূত আপ্রাণ চেষ্টা করছে, এবং আমাদের দূতাবাসের পক্ষ থেকে কিছু চেষ্টা করা হচ্ছে, আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে কিভাবে আবার জর্ডানে ফিরিয়ে আনা যায়। এই ব্যাপারে কিন্তু আমাদের মাননীয় রাষ্ট্রদূত গত কয়েকদিন আগে শ্রম সচিব সাহেবের সাথে দেখা করছেন। আর এদেশে আপনি যে নবনির্বাচিত যে আপনার যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, আমাদের এই যে এখন যে যে নতুন শ্রমমন্ত্রী সাহেবের সাথে কিন্তু ওনার অফিসের যে আমাদের মাননীয় রাষ্ট্রদূত নাহিদা সুবহান উনি দেখা করছে, এবং ওনাকে আশ্বস্ত দিয়েছে যে আমাদের যে যারা বাংলাদেশে যে আটকে আছে তাদেরকে কিভাবে আনা যায়, এবং যে নতুন ভিসার সম্বন্ধে আপনারা জানেন হয়তো যে হাউসম্যানের ভিসাগুলো কিন্তু এখন খোলা আছে জর্ডানের জন্য। এটা আমাদের জন্য খুব ভালো একটা খবর। আর আসলে আমি প্রবাসীদের পক্ষ থেকে কয়েকটা কথা বলবো, যে আমাদের আসলে আমাদের সকল প্রবাসী, শুধু জর্ডান প্রবাসী না, সকল প্রবাসীদের প্রাণের দাবি যে দেখেন যাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদেরকে সরকার সবসময় বলতেছে রেমিটেন্স যোদ্ধা, আমাদের টাকায় দেশ চলে, এই চলে সে চলে, ওকে আমরাও মানতেছি। দেখেন এই যে বাংলাদেশের বাজেটের প্রায় অর্ধেকটাই কিন্তু আমাদের যে রেমিটেন্সটা থেকে আসে, কিন্তু বাংলাদেশের বাজেটের প্রায় অর্ধেকটাই কিন্তু আমাদের প্রবাসী রেমিটেন্স থেকে আসে। হ্যাঁ, তো এখন আসলে শুধু মুখেই বলবেন যে রেমিটেন্স যুদ্ধ, আমরা রেমিটেন্স যুদ্ধ এই যে দেখেন কয়েকদিন আগে যে সৌদি আরবের যে সমস্যাটা হয়েছিল, যে যারা আসবে তারা টিকিটের যে সংকটটা হয়েছিল, এটা কিন্তু কোন রকমই মেনে নেওয়া যায় না। দেখেন আমি একজন প্রবাসী, আমার মতো সেম একটা প্রবাসী দেখা গেছে যে আন্দোলন করতেছে, পুলিশের মাইর খাচ্ছে, তারপর দেখেন আপনার ডাস্টবিনের পাশে সারা তাদেরকে পাঠাতে হয়েছে, ডাস্টবিনের পাশে দেখলাম যে শুয়ে আছে, তারা কখন লাইনটা দিবে। কেন সরকারের কাছে কি কোনো ডাটাবেজ নাই যে যারা প্রবাস থেকে গেছে তাদেরকে একটা ডাটাবেজ করে তাদেরকে আসলে ইনফরমেশন করার জন্য, যে তাদেরকে আমরা তথ্য দিব। সরকারের কাছে তো ইমিগ্রেশনে কিন্তু আমাদের সব তথ্যগুলো আছে, কে ছুটিতে গেছে, কতদিন থাকবে, এবং কোন দেশ থেকে গেছে। আর দেখেন শুরু লগ্ন থেকে দেখতে যে আমাদের যে বিমান বাংলাদেশে একটা আছে, আমাদের শ্রীলঙ্কান বিমান যদি ব্যবসা করতে পারে, তাহলে আমরা কেন আমাদের বিমান ব্যবসা করতে পারবো না? দেখেন এই যে বিমানটা কিন্তু প্রতি বছর কিন্তু কোটি কোটি টাকা আমাদেরকে লোকসান দিতে, প্রতি বছর আমরা দেখছি বিমান থেকে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। কেন এই বিমানকে কেন যারা যারা 8 থেকে 9 মাস আগে যে প্রবাসী গেছে তাদের পকেট কিন্তু একবারেই খালি। যারা 8 থেকে 9 মাস আগে বাংলাদেশে ছুটিতে গেছে তাদের পকেট কিন্তু একবারেই খালি। কেন বাংলাদেশ সরকারকে পারছে না যে তার আমাদেরকে যে একটু হেল্প করে? বিমান তো একটা এমনি একটা লোকসানের একটা আপনার যে প্রজেক্ট, কেন আমাদেরকে প্রবাসীদেরকে যারা 8 মাস আগে ছুটিতে গেছে তাদেরকে কেন এতই দুর্ভোগ পোহাতে হবে? যাদের ভিসার খুব মেয়াদ শেষের কাছাকাছি তাদেরকে ফ্রি ভাবে করা হোক আমাদের বিমান থেকে। কেন আমাদের যদি তাদের গুটি কয়েকজন লোক, যেমন বিমান কর্মকর্তা থেকে শুরু, তারা যদি দেখেন বাংলাদেশ বিমানের টিকিট কাটতে গেলে টিকিট নেই, কিন্তু বিমান থেকে পুরো খালি আসছে। আমাদের দাবি ছিল যে আমাদের প্রবাসীদেরকে যারা আগে আটকা পড়েছে তাদেরকে যেন ফ্রি ভাবে সরকারি ভাবে তাদেরকে তাদের নিজ গন্তব্যে, যেমন যদি কেউ সৌদি থেকে সৌদিতে প্রচার হোক, পৌঁছে দেওয়া হোক, দুবাই থেকে তাদেরকে দুবাইতে পৌঁছে দেওয়া হোক। আর দেখেন এই যে প্রবাসীর যে ব্যাংকটা আসলে এটা কতটুকু সুফল এবং কতটুকু জানি, যে আমি এখনো কমপ্লিটলি জানি না যে আসলে প্রবাসী ব্যাংকটা এটা লোন কিভাবে নিতে হয়, কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে। এই যে এটা আমার দাবি এবং প্রবাসীদের পক্ষ থেকে দাবি যে আমাদেরকে যখন আমরা ছুটিতে যাই, যখন আমাদেরকে ইমিগ্রেশনে একটা ফর্ম দেওয়া হয়, ওই ফর্মের অপোজিটে যেন আমাদেরকে দেওয়া হয় যেন আমরা যেন সহজ শর্তে যেন ঋণ নিতে পারি এটা থেকে, এবং এটা নিয়মাবলী যেন আমাদেরকে দেওয়া হয়, এবং যে আপনার যে ওইটা যেন, এবং যে ওই যে পেপারটা যে আমাদেরকে দেওয়া হয় সেটার অপরচিটে যেন লেখা থাকা হয় যে কিভাবে আমরা ঋণটা পাবো, কিভাবে কোনখানে যেতে হবে, এবং ওইখানে যেন যদি কোনো কেউ দুর্নীতি হয় অথবা যদি কেউ হেনস্থা হয়, এবং ওইখানে যেন একটা ফোন নাম্বার দেওয়া থাকে যে আমরা যেন আপনি যে হেড অফিসে যোগাযোগ করতে পারি, অথবা মন্ত্রণালয় অথবা ব্যাংকের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারি যে আমরা আসলে হয়রানির প্রতারণার শিকার হচ্ছি। হ্যাঁ, আর আমরা যারা প্রবাসী যারা ছুটিতে যাব তাদেরকে যেন আসলে সব বিষয় যেন অগ্রাধিকার দেওয়া হয়, যেমন মেডিকেল করতে যেন আমাদের হয়তো অনেকের ছুটি শেষ, তাদেরকে যেন খুব অগ্রাধিকার থেকে আমরা চাইবো যে প্রবাসীদের জন্য আলাদা একটা সিরিয়াল থাকবে। যদি ভিআইপি দের জন্য সিএপি দের জন্য একটা আলাদা থাকতে পারে, প্রবাসীদের জন্য কেন থাকতে পারে না? আমরা চাইবো যে সব ক্ষেত্রে প্রবাসীদের জন্য একটা আলাদা ডেস্ক থাকবে, একটা আলাদা সিরিয়াল থাকবে, যে এখানে প্রবাসীদেরকে করা হয়। অবশ্যই প্রবাসী যারা যাবে তাদের যদি আকামা যাদের তাদের পাসপোর্ট দেখিয়ে যেন সেবা নিতে পারে সুন্দর করে। আর আমরা চাইবো যেন ওই যে ব্যাংকটা থেকে, আর যারা এখানে আপনার যে
কর্মহীন হয়ে যাবে, বিভিন্ন দেশ থেকে যারা কর্মহীন হয়ে যাবে, তারা যেন আপনার সুদ মুক্ত জন্য ঋণ পায়, আমাদের প্রবাসী ব্যাংক থেকে সুদ মুক্ত জন্য ঋণ পায়। আমি এটা জোর দাবি জানাবো, এবং আমি মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে চাইবো যে এটা এটা যেন প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ধন্যবাদ। ধন্যবাদ রাশিদ কাদের, ধন্যবাদ। আমরা আসলে মাননীয় এমপি মহোদয় কিছুক্ষণ মধ্যে ঢুকবেন, উনি একটু ট্রাফিক জ্যামে আছেন, যার ফলে ওনার সাথে কথা বলতেছিলাম। আমি একটু যাবো এখন। আমাদের সাথে আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান জাহিদ মুস্তফা, যিনি একই সাথে আপনার জানি আমরা যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দীর্ঘদিন যাবত এই পেশায় আছেন। আমি একটু জানতে চাই জাহিদ মুস্তফা, আপনাকে একটু আনমিট করতে হবে, মিউট করা। জাহিদ মুস্তফা, আমরা জানি যে বিশেষ করে যে কোভিড-19 এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা অনলাইনে আপনারা ছাত্রছাত্রীদের লেখাপড়া মানে দিচ্ছেন, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে মোবাইল ফোন দিবে আপনারা বিভিন্ন। তো এই ব্যাপারটা আপনারা কি মনে করেন? এবং আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, আমরা জানতে চাই বিশেষ করে আমরা সরকার যে আপনার মানে যে পরীক্ষাটা রেজাল্টটা দিয়ে দিল এসএসসি পরীক্ষার মানে অটো প্রমোশন, এবং এটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে, মতামত আছে যে এটা দেওয়া ঠিক করেনি সরকার। আপনি একজন শিক্ষক হিসাবে কি বলবেন? ধন্যবাদ রূপচাঁদ দাস দাদা, আপনাকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং দেশে এবং বিদেশে যারা আমাদেরকে শুনছেন সবাইকে অভিনন্দন। বিশেষ করে আমার সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। যে প্রশ্নটা আপনি করলেন তার পূর্বে আমি প্রথমত বলতে চাই যে আমরা যে সময় পার করছি তার সাথে সারা বিশ্ব যে সময়টা পার করছে, সেই সময় এখন বলতে গেলে এক রকমের অঘোষিত বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মানুষ মানুষের সাথে, কিন্তু এই অঘোষিত যে যুদ্ধ, এই যুদ্ধটি মূলত একটা প্রাণঘাতী ভাইরাসের সাথে। আমি যদি তুলনা করি 1971 সালের মার্চ মাস, যেখানে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, এবং ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু এই যুদ্ধ আমরা দেখছি যে বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের ঠিক 1971 সালের মার্চ মাসে যখন যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক একই সাথে তাল মিলিয়ে 2020 সালের মার্চ মাসেই মূলত বাংলাদেশে আঘাত হানে এই মহামারীটি। আমরা ডিসেম্বরে স্বাধীনতা অর্জন করলেও আমার মনে হয় না যে করোনা যে মহামারী এটা এই ডিসেম্বরে নিয়ন্ত্রণে আসবে। সেটা আরো হয়তো বা সময় সাপেক্ষ ব্যাপার। তো বর্তমান প্রধানমন্ত্রী এই করোনাকে মাথায় রেখে অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনার একটা অংশ হচ্ছে যে যারা শিক্ষার্থী আছে, আপনি যে প্রশ্নটা করলেন যে অটো পাস দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদেরকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু তার আগে আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই, যে তথ্যগুলো হচ্ছে গিয়ে কিছুটা প্রাসঙ্গিক হতে পারে আমাদের আজকের আলোচনার সাথে। সেটা হচ্ছে আজকের দৈনিক ডেইলি স্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশে এই করোনা বা প্যান্ডেমিকের কারণে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম, যার ফলাফল হচ্ছে প্রায় মোটামুটি 4 কোটি শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। এর সাথে সাথে শিক্ষা কার্যক্রম যখন ব্যাহত হওয়ার আশঙ্কায় আছে, তার সাথে অর্থনৈতিক স্লোডাউন, তার সাথে সাথে যদি আমরা বলি শিক্ষা কার্যক্রম এবং হচ্ছে কি দারিদ্রতা, এই সব কিছু ওতপ্রোতভাবে জড়িত আছে। যেমনটা আমি যদি আপনাকে বলি, ইবোলা ভাইরাস যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেখানে তার সাথে সাথে শিক্ষা কার্যক্রম, তার সাথে যে ইনইকুয়ালিটি বা যদি আমি বলি যে তার সাথে দারিদ্রতা, সেটা যে মাত্রা দেখা দিয়েছিল, এই মাত্রার সাথে তাল মিলে যে চ্যালেঞ্জ গুলো মানুষ ফেস করেছিল ইবোলার কারণে, সেটা ছিল লো ইনকাম, পরিবারের সদস্যদের দারিদ্রতা বৃদ্ধি এবং ইত্যাদি। যদি আমি একটু আপনাকে আরেকটু তথ্য দেই, সেটা হচ্ছে দারিদ্রতার রেট, যেটা করোনা এর প্রারম্ভে, এর মানে হচ্ছে যে মার্চ 2020 সালের আগে
যেটা ছিল, করোনা আসার পরে তার হচ্ছে গিয়ে 20% দারিদ্রতা বর্তমানে বাংলাদেশে বেড়ে গেছে। এই তথ্যটি হচ্ছে আজকে দৈনিক ডেইলি স্টার থেকে নেওয়া। তার সাথে সাথে যদি আমি আপনাকে আরেকটু তথ্য দিই, সেটা হচ্ছে শিক্ষার সাথে আরো অন্যান্য সামগ্রী যেহেতু জড়িত আছে, তার সাথে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যদি শিক্ষা যদি না পায় ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে দারিদ্রতা তো বাড়বেই, এবং এই দারিদ্রতাকে প্রশমন করার জন্য পরিবারের সদস্যরা চাইবেন যেন তার যে ছেলে মেয়েরা আছে, কোমলমতি শিক্ষার্থীরা আছে, তাদেরকে কোনো না কোনো কাজে জড়িত করার জন্য, যার কারণে শিশু শ্রমটা বেড়ে যাবে। এবং শিশু শ্রম যখন বেড়ে যাবে, তখন তার সাথে পভার্টিকে ডিলিমিট করার জন্য পিতামাতা সবসময় চাইবে যে হয়ে যায়। তো এই তথ্য অনুযায়ী যদি আর একটু যোগ করি, সেটা হচ্ছে গিয়ে 0.7% শিশু শ্রম বেড়ে যাবে এই করোনা পরবর্তী যে ইম্প্যাক্ট আছে সেটার জন্য। তো সবকিছুর সাথে যদি একটু মিল করে বলি যে শিক্ষা, দারিদ্রতা, শিশু শ্রম এবং অন্যান্য সকল কিছু, যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী একটা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন যে অটো পাস, কারণ কখন এই পরীক্ষা নেওয়া হবে, তার রেজাল্ট দেওয়া হবে, যে কারণে অটো পাস সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। এবং এটা শুধুমাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো একই সিদ্ধান্ত নিয়েছে। তো যেহেতু আমাদের আমাদের এই বর্তমান পরিস্থিতি কখন উত্তরণ হবে সেটা আমরা নিজেরও জানি না, এটার প্রতিষেধক কখন আসবে তাও জানি না, এটার চিকিৎসা ব্যবস্থা এখন বর্তমানে নেই, যে কারণে সবকিছু চিন্তা করে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা কি দমে থাকবো? আমরা জাতি হিসেবে তো স্বাধীনতা যুদ্ধের সময় চুপ করে থাকিনি, আমরা বসে থাকিনি। তাহলে একটা মহামারীর কাছে আমরা বসে না থেকে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম, আমাদের অর্থনীতির যে চাকা, সেটাকে সচল রেখে আমরা আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিতে হবে। তাহলেই হয়তো আমরা অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, তার সাথে হচ্ছে কি দেশের উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারবো। হ্যাঁ, প্রশ্ন হতে পারে ধন্যবাদ যে ধন্যবাদ জাহিদ মুস্তফা ভাই। আবার আসবো আপনার কাছে। আমি যাবো এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডিএসকে নির্বাহী পরিচালক ডাক্তার দিবালক সিংহ। দিবালকদা, একটু আপনার ক্যামেরাটা অন করতে হবে। দিবালকদা, আমরা আজকে দেখতে পেলাম যে অক্সফোর্ড থেকে, আমি সমকালে কিছুক্ষণ দিলাম, অক্সফোর্ড থেকে 3 কোটি টিকা কিনেছে সরকার, এবং প্রতিটি টিকার দাম পড়ছে মানে ইংল্যান্ডের টাকায় 5 পাউন্ড করে। আপনি একজন চিকিৎসক, এবং আপনার, আমি জানি সারা বাংলাদেশে আপনাদের ডিএসকে মানুষকে, আপনার গরিব দুস্থ মানুষকে সেবা দিয়ে থাকেন আপনারা। তো কি বলবেন, এটা কি বাংলাদেশে কি বিনামূল্যে টিকাটা দেওয়া যাবে? এই একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে কোভিড-19 এর কারণে আমাদের ইউরোপে, বিশেষ করে ইউরোপের অবস্থা খুবই খারাপ অবস্থা। ইউকেতে 495 জন মারা গেছেন, এর আগের দিন 400 মারা গেছেন, মৃত্যু সংখ্যাটা বাড়ছে। তো কি বলবেন, বাংলাদেশে কি এই কোভিড-19 এর আক্রান্ত সংখ্যা বাড়বে, বা কি অবস্থা, কি মনে হয় ডাক্তার হিসাবে, চিকিৎসক হিসাবে? ধন্যবাদ রূপক দা। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি। মানে আপনার এই অনুষ্ঠানে আমি আগেও এই কথাগুলি কিছুটা আলোচনা করেছি। প্রথম কথা হলো যে আপনি যে সংবাদটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা প্রায় 3 কোটি টিকার জন্য অক্সফোর্ড এবং ভারতীয় একটি প্রতিষ্ঠান এবং বেক্সিমকো, তারা মানে একটা চুক্তি স্বাক্ষর করেছে, এবং এইখানে ভারতীয় প্রতিষ্ঠানের হয়ে বেক্সিমকো এখানে এটা সরবরাহ করবে। তো কবে, মানে যখন টিকা আবিষ্কৃত হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত হবে, তখনই এটা আসবে। এখন প্রসঙ্গ হলো যে এইটা 2টা করে ডোজ লাগবে আর কি, এক একজনের জন্য। তো 2টা করে ডোজ লাগলে আপনি 3 কোটি যদি কিনেন, তাহলে 1.5 কোটি ডোজ পাবেন আর কি। এবং এটাতে আপনার প্রায় 1000 টাকার মতো লাগবে আর কি এই ডোজটা। এখন স্বাভাবিকভাবেই আমরা একটা ঘনবসতিপূর্ণ এবং দরিদ্র জাতি, এবং একটু আগে যেটা আলোচনা হচ্ছিল যে এই বাংলাদেশে কোভিড হওয়ার আগে 23% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছিল, এবং সরকারি প্রতিষ্ঠান বিআইডিএস এর একটা গবেষণা হয়েছিল, সেই গবেষণা অনুযায়ী আরো নতুন করে আরো 9% লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে। তার মানে প্রায়
32-33% লোক এখন দরিদ্র সীমার নিচে অবস্থান করছে কোভিড এর কারণে, কারণ তারা যেভাবে কর্মসংস্থান করছিল সেইটা এখন মানে তারা করতে পারছে না। তো যার ফলে মানে যারা দরিদ্র সীমার নিচে আছে বা নিম্নবিত্ত এই ধরনের যারা সংখ্যার লোক, তাদের পক্ষে নিজের সহায়তায় নিজের সামর্থ্যে টিকা নেওয়ার ব্যাপারটা তাদের জন্য কঠিন হবে আর কি। সুতরাং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সরকারিভাবে আমাদের এখানে যেভাবে অন্যান্য টিকা, জীবন রক্ষাকারী টিকা দেওয়া হয় সেই ব্যবস্থায় আমাদেরকে যেতে হবে। এখন প্রসঙ্গ হলো যে যেহেতু আমাদের লোক সংখ্যা প্রায় 17 কোটি এখন, সুতরাং এবং সেইখানে যদি ধরেন প্রায় 35% লোক দরিদ্র সীমার নিচে থাকে, তাহলে তাদের বিষয়ে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে আর কি। এখন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইটা বলা যেতে পারে যে সরকার এখন কোভিড এর জন্য যে বাজেট গত জুন মাসে পাশ করেছে, জাতীয় বাজেট 5,68,000 কোটি টাকা, তার ভিতরে 2,15,000 কোটি টাকা হলো আপনার উন্নয়ন বাজেট, এবং সেটার ভিতরে 29,000 কোটি টাকা হলো স্বাস্থ্য বাজেট। এমনি কোভিড সংক্রান্ত একটা 10,000 কোটি টাকার থোক বরাদ্দের কথাও তখন বলা হয়েছে। এখন সেটা যদি সরকার নিয়ে আসতে পারেন, কারণ ওইখানে এই বাজেটের ভিতরে আবার 2 লক্ষ কোটি টাকার একটা মানে ভর্তুকি নিয়ে আসতে হবে বা ঋণ করতে হবে, এই বিষয়টিও আছে আর কি। যার ফলে আপনার এখন টিকা সংগ্রহের ব্যাপারে আপনার 3 কোটি টিকা সংগ্রহের ব্যাপারে যে চুক্তির কথা আপনি বলেছেন, তার থেকে অনেক বেশি টিকা আমাদের লাগবে। এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কোভ্যাক্স নামে একটা মেকানিজম চালু করেছে, যেখানে 150টি দেশ ইতিমধ্যেই সই করেছে, এবং সেইটার যে সমস্ত শর্ত আছে সেই অনুযায়ী আপনাকে প্রথমে আপনাকে কিছু টাকা জমা দিতে হবে প্রতি টিকা প্রতি। অন্তত পক্ষে টিকার দাম যদি প্রায় $11 মতো হয়, তাহলে তার 15%, আর তার থেকে বেশি দ্বিগুণ যদি আপনি দিতে পারেন, 30% যদি দিতে পারেন, তাইলে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা যখন পাওয়া যাবে তখন সরবরাহ করা হবে আর কি। তো এইটা মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী এটা করা হচ্ছে। তো তাদের লক্ষ্য হলো প্রায় 200 কোটি টিকার ডোজ 2021 সালের মধ্যে তারা করতে চান আর কি, এবং সেইখানে একটা বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। এখন এই রকম একটা পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ সরকার এই মুহূর্তে কিভাবে টিকা তারা কিনবেন, সেই প্রসঙ্গটি এখনো আমাদের বাংলাদেশের গণমাধ্যমে কোনোভাবে প্রকাশিত হয়নি। আমি যতটুক খবর রাখি তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স মেকানিজমে বাংলাদেশ সরকার আবেদন করে রেখেছে, কিন্তু সেই আবেদনের সাথে সাথে যে পরিমাণ অর্থায়নের প্রসঙ্গ, সেই প্রসঙ্গটি গণমাধ্যমে আসে নাই, এবং স্বাস্থ্যমন্ত্রীও সেটা এখন পর্যন্ত পরিষ্কার করেননি। সুতরাং মানে টিকার বিষয়টা নিশ্চিত করার জন্য যে ধরনের সরাসরি বক্তব্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে আসা উচিত, সেই বিষয়টি এখনো আমরা গণমাধ্যমে দেখতে পাইনি। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি ইয়ে করেছেন, এখানে এটার সাথে সাথে আরেকটা বিষয় হলো, আমি যেটা উল্লেখ করে রাখতে চাই টিকাতে কিন্তু আমাদের এইখানে আন্তর্জাতিকভাবে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি আছে, তারা অনেক বিনিয়োগ করছে আর কি। সানোফি বিনিয়োগ করছে, ম্যাডোনা বিনিয়োগ করছে, বিল গেটস বিনিয়োগ করছে। এখন যারা বিনিয়োগ করছে তারা স্বাভাবিকভাবে এটার মধ্যে একটা তাদের নিজস্ব মানে ব্যবসায়িক একটা স্বার্থ স্বাভাবিকভাবেই তারা দেখছে আর কি। সেটার পাশাপাশি তাদের একটা রাজনৈতিক স্বার্থ তারা দেখছে, এবং পরবর্তীতে তারা তাদের নিজের দেশের মানুষের চাহিদা প্রথমে বিবেচনা করবে, এবং জাতীয় রাষ্ট্রগুলি তাদের নিজেদের স্বার্থগুলি প্রথমে সামনের দিকে নিয়ে আসবে। এই প্রসঙ্গটা থেকে যাচ্ছে আর কি। সুতরাং এইখানে
আমরা যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতীয় বাজেটের ভিতর থেকে যদি এই ধরনের টিকার জন্য বরাদ্দ যথাযথভাবে না রাখি এবং সেটা যদি সংকুলান আমাদের না থাকে, সাধারণভাবে আপনি জানেন যে এখন বিশ্বব্যাপী যে টিকা সরবরাহ করা হয় তৃতীয় বিশ্বের দেশগুলিতে, সেইখানে গাভি অ্যালায়েন্স, যেখানে আপনার বিদেশি দাতা সংস্থাগুলি টাকা দিয়ে থাকে এবং সেই টাকা দিয়ে আমাদের দেশে যে টিকা আমরা সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভিতর দিয়ে দেওয়া হয় সেইগুলি আমরা বিনা পয়সা দিয়ে থাকি। কিন্তু এখন পর্যন্ত এই কোভিড এর টিকার জন্য সরকার কিভাবে এটা অর্থায়ন করবে সেই প্রসঙ্গটি আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানে যে সমস্ত বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আন্তর্জাতিক আছে তাদের একটা ব্যবসায়িক ইন্টারেস্ট তারা দেখাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা মানে এই মুহূর্তে এই ক্ষেত্রে বিনিয়োগ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা ব্যাপক বিনিয়োগ করেছে এবং তারা নিজেদের দেশে যেমন বিনিয়োগ করেছে তেমনি ইউরোপের বিভিন্ন কোম্পানিতেও তারা বিনিয়োগ করেছে এবং আগে থেকেই তারা এই সমস্ত টিকা যাতে তাদের অগ্রিম বুকিং থাকে সেটার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। সুতরাং টিকার প্রসঙ্গটা মানে কিভাবে সহজলভ্য হবে সেই প্রসঙ্গটা 3 কোটি টিকার ডোজ মানে হলো 1.5 কোটি লোকের জন্য সেটা হবে আর কি। এই মুহূর্তে যদি আপনি আজকের খবরের প্রতি যেটা দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে। সুতরাং আমাদের দেশে আরো আরো অনেক মানুষ আছে, আরো কোটি কোটি মানুষ আছে এবং তাদের ভাগ্যে কি হবে সেই প্রসঙ্গটি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত এবং কিভাবে সেটা অর্থায়ন হবে সেটাও পরিষ্কার করা উচিত এবং আমাদের বাজেটে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দটা এই ক্ষেত্রে কার্যকর করা হবে কিনা সেটাও পরিষ্কার করা উচিত, এইটা আমি মনে করি। আর দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি এনেছেন যে সাধারণভাবে আমরা যেভাবে মানে চিকিৎসা শাস্ত্রে যেভাবে দেখা হয় যে এইখানে আমাদের দেশে যখন যখন মার্চ মাসে এই করোনার সংক্রমণ শুরু হয় তখন মানে যেটা হলো যে গরমের সময় চলে আসছিল, চৈত্র মাসে আমরা চলে আসছিলাম। সুতরাং এরপরে গ্রীষ্ম গিয়েছে এবং গ্রীষ্মের পরে বর্ষা এবং মোটামুটি আমরা একটা মানে শীতের মধ্যে প্রবেশ করছি এখন। এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা শীতে যদিও মানে এখনো অতটা শীত পড়েনি, কিন্তু এই শীতের সময় এইটার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা শুধু আমরা করছি না, আমরা যারা পেশাদার এমনকি আমাদের রাষ্ট্রপ্রধানও ইতিমধ্যেই এই আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেই প্রকাশ করার ভিতর দিয়ে এটা বোঝা যাচ্ছে যে আমরা একটা অনিশ্চিত অবস্থার দিকে যাচ্ছি। কারণ হলো আমাদের দেশে এই মুহূর্তে মানে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার জন্য যে রকম উদ্যোগী হওয়া দরকার সেই প্রতিরোধ ব্যবস্থাটা সেই রকম ভাবে দৃশ্যমান হয়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে আপনার স্বাস্থ্য ব্যবস্থার যে কাঠামো সেই কাঠামোর ভিতরে আপনার মানে ওয়ার্ড ভিত্তিক হলো আপনার কমিউনিটি ক্লিনিক, তারপরে হলো আপনার ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, তারপরে হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে হলো জেলা মানে স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং তারপরে কেন্দ্রীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিডকে প্রতিহত করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, অর্থাৎ সহজ কথায় বললে যে মানুষকে মানে এই ব্যাপারে সচেতন করা এবং আমাদের মানুষের সাথে তার যে একটা যোগাযোগ কৌশল সেই যোগাযোগ কৌশলটা মানে সংযোগ স্থাপন করা, সেই ব্যাপারটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এবং সাধারণভাবে মানুষের বিশ্বাস হলো যে এটা একটা মহামারী এবং এই মহামারী যদি এখন আসে তাহলে তো করার কিছু নেই, এটার কোনো প্রতিষেধকও নেই, এটার কোনো মানে ওষুধও নেই। সুতরাং এক সৃষ্টিকর্তার উপরে নির্ভর করা ছাড়া তো আর কোনো কিছুই করার নেই। এইরকম একটা মানে অবস্থার ভিতরে মানুষের মনের ভিতরের কথাটা এইরকম এবং যার ফলে এই দেশে আপনি প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যত যাবেন দেখতে পাচ্ছেন যে মানুষ মাস্কও ব্যবহার করা কমিয়ে দিয়েছে এবং মানে এই ধরনের যে শারীরিক দূরত্ব বজায় রাখা অথবা বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া এই বিষয়গুলিতে তেমন গুরুত্ব দিচ্ছে না। এবং অন্যদিকে স্বাস্থ্য সেবা ব্যবস্থার পক্ষ থেকে এই ব্যাপারে যে জনসাধারণকে
সচেতন করার কাজটা, সেই কাজটাও মানে আমরা শক্ত করতে পারিনি। এবং সেইখানে যেহেতু এটা শক্ত করতে পারিনি, সুতরাং আমাদের এখানে কোথায় এই সংক্রমণটা বেশি হবে সেই প্রসঙ্গটি একটা নজরদারি ব্যবস্থা জোরালো না করলে সেটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না। এখন সেই নজরদারি ব্যবস্থাটাও জোরালো করা হয়নি। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশের সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনকারী যে যোগাযোগ কৌশল, সেইটাকেও আমরা গুরুত্ব এখন পর্যন্ত দেইনি। এবং এই পুরা প্রতিরোধ ব্যবস্থায় সাধারণ মানুষের যে একটা অংশগ্রহণ প্রয়োজন, সেই অংশগ্রহণ থেকেও আমরা পিছিয়ে আছি। সুতরাং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে শীতের সময় যদি সংক্রমণের হার বৃদ্ধি পায়, সেই সংক্রমণের হার বৃদ্ধি পেলে সেইটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো পরিস্থিতি আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এই মানে মার্চ থেকে এ পর্যন্ত সময়ে তারা সেইভাবে গড়ে তুলতে পারেনি। মূলত আমাদের এইখানে আমরা স্বাস্থ্য সেবা ব্যবস্থার ভিতরে দেখলাম যে চরম দুর্নীতি মানে একটা প্রকাশ হয়েছে। এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার ভিতরে এটা তো সবাই জানে এখন যে মানে বিভিন্ন ধরনের কেনাকাটা যেগুলি হয়েছে, সেই কেনাকাটাতে যা কিনছেন স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তর, সেইগুলি সরবরাহ না করে খালি বাক্স সরবরাহ করে 400 কোটি টাকা উঠিয়ে নিয়েছে। এটা শুধু আমি একটা উদাহরণ দিলাম যে মানে কি ধরনের দুর্নীতি এই সময়কালে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার ভিতরে ঘটেছে আর কি। যার ফলে করোনাকালীন সময়ে একটা চরম দুর্নীতির ভিতর দিয়ে আমাদের বাংলাদেশ অগ্রসর হয়েছে। এবং অন্যদিকে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা স্বাস্থ্য সেবার ভিতর দিয়ে যেটা করা দরকার বা জনস্বাস্থ্য ব্যবস্থাকে যে শক্তিশালী করা দরকার, সেই দিকেও আমরা দৃষ্টি দিতে পারিনি। যার ফলে আমি শেষ করতেছি, যার ফলে মানে আগামী শীতে যদি এই সংক্রমণের প্রকোপ বেড়ে যায়, তাহলে আমরা একটা অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। এবং সেইটা আমাদের সরকার মোটামুটি ছেড়ে দিয়েছে যে এইখানে যদি কেউ মানে স্বাস্থ্যসেবা বিধি মেনে চলে তাহলে মেনে চললো, যদি না মেনে চলে তাইলেও মানে এটা আপনার দায়িত্ব, এইরকম একটা পরিস্থিতিতে চলে গিয়েছে। যেখানে অন্যান্য দেশে সরকারগুলি, এমনকি আপনি তো লন্ডনে বসে এই কার্যক্রম মানে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন, সেইখানে সরকার দেখেন কি কি ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছে। তার একটা দায়বোধ থেকে যে জনগণের প্রতি তার একটা দায়বোধ আছে, এবং সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বিধায় সে সেই দায়বোধটা অনুভব করছে। কিন্তু আমাদের এখানে আপনি আমরা সবাই জানি যে সেই 18 সালের ইলেকশন থেকে শুরু করে যেভাবে জবাবদিহিতা এবং দায়বদ্ধতার জলাঞ্জলি আমরা দিয়েছি, যার ফলে আর সেই দায়বদ্ধতা সরকারের থাকছে না। সুতরাং জনগণকে একটা অনিশ্চিত অবস্থার উপরে ছেড়ে দিয়ে বাংলাদেশের সরকার অগ্রসর হচ্ছে। এইটুকুই আমি মন্তব্য করতে চাই। ধন্যবাদ দিবালোকদা, ধন্যবাদ জানাচ্ছি। আবার আসবো। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এমপি। ওনার বাবু একটু কাইন্ডলি ক্যামেরাটা অন করতে হবে আপনার। আমি যাব এখন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই। প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেমন অনেক তথ্যগুলো দিলেন আমাদের ডাক্তার দিবালোক সিংহ। এখন কোভিড-19 নিয়ে আপনাকেও নিয়ে আমরা অনেক প্রোগ্রাম করেছি, জনগণের সচেতন করার জন্য বলেছি, কিন্তু আমরা দেখেছি জনগণ সচেতন হয়নি। এখন অনেকে মাস্ক পরে নাই। এবং বর্তমান অবস্থায় আবার কোভিড-19 বিশেষ করে আমাদের ইউরোপে বাড়ছে, আমরা মনে হয় বাংলাদেশে বাড়ার সম্ভাবনা রয়েছে, আজকে আক্রান্ত বৃদ্ধি পেয়েছে। তো কি বলবেন প্রিন্স ভাই, কি করা উচিত? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে যারা আলোচক হিসাবে আছেন তাদেরকে শুভেচ্ছা, যারা দর্শক দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে করোনার ব্যাপারে এখন আর বলতে ইচ্ছা করে না, কারণ আমরা রাজনৈতিক দল, চিকিৎসক, বিশেষজ্ঞ, তারপরে গুণী ব্যক্তি যারা রয়েছেন, পত্র পত্রিকা, আমরা যা অনেক বলেছি, কিন্তু কোনো কথায় কিন্তু কর্ণপাত কেউ করছে না। এখন আপনি মনে করেন এই যে বলছেন যে ঢাকায় সারা বিশ্বে বাড়ছে কোভিড, সারা বিশ্বের সাথে কিন্তু ঢাকাতেও বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে। আমরা আমাদের আশেপাশে তাকিয়ে যখন দেখছি, প্রতিদিনই কিন্তু পরিচিত জনদের আক্রান্তের খবর কিন্তু আমরা পাচ্ছি। আমরা দলীয় ভাবেও আমরা পাচ্ছি। যেমন আমাদের দলের কথা যদি বলেন, গত 7 দিনে আমাদের প্রায় 17 জন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী,
আমাদের আরেক সদস্য জাতীয় স্থায়ী কমিটি ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আমাদের দলের 2 সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা, ওবায়েদ সহ প্রায় 17 জন কেন্দ্রীয় নেতা কিন্তু আক্রান্ত। শুধু আমাদের দলের কেন্দ্রীয় নেতার কথা বলছি। তারপরে আত্মীয় স্বজন, আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর আমার পাশের ফ্ল্যাটের একজন লোক আক্রান্ত হয়েছে গত পরশুদিন। এই আক্রান্তের সংখ্যা কিন্তু ঢাকায় বাংলাদেশে বাড়ছে, কিন্তু এটার কিন্তু কোনো মানে প্রচার নাই। সরকার যে সংখ্যা দেয় এই সংখ্যাতে মানুষের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই। কারণ আমি তাকিয়ে দেখছি আমার আশেপাশে সবাই আক্রান্ত হচ্ছে, সরকারের এই সংখ্যার সাথে কিন্তু সেটা মিলছে না। যদিও গত কয়েকদিন আগে আমরা একটি পত্রিকায় দেখেছি যে তারা বলেছে বাংলাদেশে ঢাকা শহরে শুধু গত 1 মাসে 30 ভাগ আক্রান্তের সংখ্যা বেড়েছে, কিন্তু সরকারের সেই সংখ্যার সাথে কিন্তু এই মানে মিলছে না। এমনকি সরকারের একটি সংস্থা আইসিডিডিআরবি তারা আপনার গত মাসে একটি পরিসংখ্যান দিয়েছে, যেটা ফলাও করে প্রকাশ হয়েছে যে ঢাকা শহরের প্রায় 45 ভাগের উপরের মানুষ আপনার এই কোভিডে আক্রান্ত হয়েছে, কিন্তু সরকারের সেই সংখ্যার সাথে কিন্তু এই আক্রান্তের সংখ্যা মিলছে না। তো এইগুলো বলে আসলে আমরা প্রথম থেকেই যা বলেছি এখনো বলছি, আমার কাছে মনে হয়েছে যে সরকার এই সংখ্যাগুলো গোপন করছে একটা মানে অদৃশ্য কোনো কারণে, বা কি কারণে গোপন করছে আমার কিন্তু আমার মনে হচ্ছে না। এখানে ডাক্তার দিবালোক সিংহ যে কথাগুলো বলে গেলেন আমি একমত, যে এখানে আসলে আমাদের এই যে আক্রান্তের সংখ্যা যে বাড়ছে সরকার বলছে, কিন্তু সরকারের তো এক প্রজ্ঞাপন জারি ছাড়া কোনো উদ্যোগ নাই। বলছে নো মাস্ক নো ওয়ার্ক। তো নো মাস্ক নো ওয়ার্ক যদি প্রজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কার্যক্রমে যদি সীমাবদ্ধ না থাকে, তাহলে তো হবে না। সাধারণ মানুষের উপর দোষ দিয়ে কিন্তু লাভ নাই। বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যারা থাকে, মফস্বলে যারা থাকে, এমনকি শহরেও যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ, তারা তো এখন মানে জীবিকার কারণে আপনার ছুটছে। আর এই যে আপনার দারিদ্র সীমার নিচের মানুষের কথা বলছেন, সরকারি যে হিসাব সেই হিসাবের থেকে আরো বেশি দারিদ্র সীমার নিচে মানুষ চলে গেছে। আজকে যে একটু আগে একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বললেন, ডেইলি স্টার পত্রিকায় বের হয়েছে যে আরো 20 ভাগ মানুষ আপনার করোনার কারণে দারিদ্র সীমার নিচে চলে গেছে। বিভিন্ন পরিসংখ্যানে সেটা দেখা যাচ্ছে, সরকারের পরিসংখ্যানে কিন্তু সেগুলো নাই। সরকারের পরিসংখ্যানে সরকারের পরিসংখ্যানে আসছে কি মাত্র 9 ভাগ মানুষ। অতীতে যে সরকারের যে হিসাব দারিদ্র সীমা ছিল 23 ভাগ, এই করোনার পরে 9 ভাগ বেড়েছে। কিন্তু তা না, আমরা কিন্তু নিজের চোখেই দেখছি ঢাকা থেকে শহর থেকে গ্রাম মানুষ কিন্তু বাড়ি ভাড়া যারা করে থাকতো, কাজ হারিয়ে তারা কিন্তু গ্রামে চলে যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে যায় দেখেন টুলেট টুলেট লেখা, বাড়ি ভাড়া নাই, মানুষ কিন্তু কাজ হারিয়ে গ্রামে চলে গেছে, মানুষের কাজ নাই। তো তারা তো দারিদ্র সীমার নিচে চলে গেছে। কিছুদিন আগেই তো আপনার মাস দুয়েক আগে অর্থনীতি সমিতির সভাপতি তিনি বললেন যে এই করোনা কারণে প্রায় 3 কোটি লোক বেকার হয়েছে। সরকারের হিসাবের সাথে এই হিসাব তো মিলে না। তো এই যে বলছেন যে আপনার দারিদ্র সীমার নিচে এই মানুষগুলো চলে গেছে, এদের কি হবে? এরা তো গ্রামে গিয়ে মফস্বলে গিয়ে তারা সব কর্মের জন্য ছুটছে। তারা মনে করছে সরকার সব ছেড়ে দিয়েছে, সরকারের কোনো চিত্ত বিকার নেই, তারা সব খুলে দিয়েছে, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব খুলে দিয়েছে। সেখানে সামাজিক দূরত্ব মেনটেন করার কোনো বালাই নাই। তো সাধারণ মানুষ তো সেরকমই অসচেতন। আপনার ঢাকা বলেন, ময়মনসিংহ বলেন, হালুয়াঘাট বলেন, কিংবা চট্টগ্রাম বলেন, কিংবা সীতাকুণ্ড বলেন, যেখানেই যান দেখবেন যে আপনার সেখানে কিন্তু কেউ মাস্ক ব্যবহার করছে না। সরকারের তো একটা উদ্যোগ থাকতে হবে, প্রশাসনের তো একটা উদ্যোগ থাকতে হবে। তারা তো মাইকিং করতে হবে, তাদের যে জনপ্রতিনিধি তারা যেভাবেই নির্বাচিত হোক, দিনের ভোট রাতে করেই হোক কিংবা জালিয়াতি করেই নির্বাচিত হোক, তারা তো জনপ্রতিনিধি নামটা লিখছে। তো তাদের কি দায়িত্ব? প্রশাসনের কি দায়িত্ব? তারা কি মাইকিং করছে যে মাস্ক ছাড়া কেউ ঘুরবেন না? তারা কি এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারাও কিন্তু সবকিছু গড্ডালিকা প্রবাহে এটা কিন্তু নিজেদের ভাসিয়ে দিয়েছে। তো এই যে সরকারের যে একটা দুর্বলতা, সরকারের যে একটা দায়িত্বহীনতা, যেটা দিবালোক সিংহ বললেন, যে এই সরকার তো জনগণের নির্বাচিত সরকার নয়, তারা তো জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই, তারা তো তাদের নিজেদের গৃহপালিত বা তাদের অনুগত প্রশাসনের মাধ্যমে তাদের সেই আপনার তাদের যারা স্টেক হোল্ডার
তাদের তাদের মাধ্যমে জালিয়াতি করে তারা ক্ষমতা এসছে। জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, যেটা আপনার ব্রিটেনের সরকার কিংবা কানাডার সরকার কিংবা সিঙ্গাপুরের সরকার, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে বলেই তারা কিন্তু এই এই কোভিড এর কারণে জনগণকে রক্ষা করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। আমাদের সরকারের তো সেই ব্যবস্থা নাই। আমাদের সরকারের সে ব্যবস্থা নেই। আজকে এগুলো কথা আমি আগেই বলেছি, এগুলো বলতে চাই না। অতীতে অনেক বলেছি, আপনার প্রোগ্রামে বলেছি, অনেক টক শোতে বলেছি। আমার কথা বাদ দেন, যারা সরকার গঠিত টেকনিক্যাল কমিটি, এই কোভিড প্রতিরোধের জন্য সরকার গঠিত টেকনিক্যাল কমিটি, সেই কমিটির আপনার সুপারিশ এই সরকার কি মেনেছে? একটি সুপারিশ মেনেছে? মানে নাই। তারাও তো এইভাবে অবারিতভাবে সব খুলে দেওয়ার বিপক্ষে ছিল। তারা স্টেটমেন্ট দিয়েছে অফিসিয়ালি, যেদিন স্টেটমেন্ট দিয়েছে তারপরের দিনই আপনার সরকার সব খুলে দিয়েছে। তো তারা সরকার কার পরামর্শ মানছে? সরকার গঠিত পরামর্শক কমিটির পরামর্শ সরকার মানে না। তো সরকার কার পরামর্শ? সরকার নিজেদের চিন্তায় একা চলনীতি অবলম্বন করে তারা যা ইচ্ছা তাই করছে। কেন করছে? ওই যে তারা হলো ফাঁপা বুলি দিয়েছিল, দেশের অর্থনীতি সিঙ্গাপুরের মতো হয়ে গেছে, দেশের অর্থনীতি কানাডার মতো হয়ে গেছে, বিশাল অর্থনীতি, বাংলাদেশ একটা উন্নয়নের শিখরে চলে গেছে। এখন এগুলো যদি বন্ধ থাকে, কাজকর্ম যদি বন্ধ থাকে, তাহলে তো তাদের এই ফাঁপা বুদ্ধি সবকিছু বেরিয়ে যাবে। এই জন্য তড়িঘড়ি করে কারো কোনো পরামর্শ না মেনে তারা নিজেরা একলা চলনীতি করতে গিয়ে সব খুলে দিয়ে তারা দেশকে একটা বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে এবং সবকিছু এই কোভিড এর তারা আজকে গোপন করছে। তো আমি আরেকটা কথা বলতে চাই, যে এখানে টিকার ব্যাপার বলা হয়েছে, যে ভারতীয় একটি প্রতিষ্ঠান এবং বেক্সিমকো ইত্যাদি। এটা তো সরকার আনছে না। সরকারের এই টিকার ভ্যাকসিনের বিষয়ে সরকারের যে নীতি, কি নীতি, এটা তো কেউ জানে না, এটা তো দৃশ্যমান নয়। অবশ্যই এই টিকার ব্যাপারে সরকারকে উদ্যোগ দিতে হবে। এই যে 1000 টাকা করে আপনার টিকা, যেটা আপনি বলছেন, এটা 1000 টাকা থাকবে না, এটা বিনিয়োগ করছে, এটা আপনার আরো বাড়বে টাকা। এই 1000 বা 1500 টাকা দিয়ে একটা সাধারণ রিকশাওয়ালা কিংবা কৃষক কিংবা মানে জেলে কিংবা আপনার একজন শ্রমিক, তার পক্ষে এই ভ্যাকসিন নেওয়া সম্ভব নয়। সেই কারণে সরকারকে এই বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে এবং প্রত্যেকটা মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, যেভাবে হোক, পর্যায়ক্রমে হোক বা যেভাবে হোক। সরকারের এই ব্যাপারে নীতিমালা থাকা উচিত এবং যারা বিশেষজ্ঞ, ডক্টর দিবালোক সিংহর মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন বা আরো অন্য যারা বিশেষজ্ঞ রয়েছেন, তাদের পরামর্শ নিয়ে এই নীতিমালা সরকারের গ্রহণ করা উচিত। এবং আমি বলবো, এটা যদি সরকার যত তাড়াতাড়ি করবে, জনগণ তত আস্থা পাবে এবং তারা সেভাবে চলে আসবে। আর এই ভ্যাকসিন যদি কেনা বা দেওয়ার ব্যাপারে ওই যে কোভিড এর সুরক্ষা সামগ্রী নিয়ে যে জালিয়াতি দুর্নীতি হলো, সেরকম যদি হয়, তাহলে তো মানুষের আর বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। ধন্যবাদ প্রিন্স ভাই। আমি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ 2 আসনের মাননীয় এমপি নজরুল ইসলাম বাবু ভাই। বাবু ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। বাবু ভাই, আপনি মানে শুনছেন আমাদের, বিশেষ করে সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই বললেন যে জিনিসগুলো একটু আনমিট করতে হবে বাবু ভাই। যে এখন যে কোভিড, বিশেষ করে আমাদের ইউরোপ যুক্তরাজ্যে আবার কোভিড মানে বাড়ছে এবং বাংলাদেশেও আছে, আক্রান্ত সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। যদি বাংলাদেশে আবার এই কোভিড-19 বাড়ে, তাহলে সরকার তো আপনার বিভিন্ন বিষয়ে নিয়ম নীতি দিয়েছে, কিন্তু জনগণ মানতেছে না। কি বলবেন আপনি? একটু আনমিট করতে হবে বাবু, শুনতে পাচ্ছি না আমরা। বাবু ক্যামেরাটা অন করতে হবে, একটু আনমিট করতে হবে প্লিজ। আচ্ছা, সম্ভবত ইন্টারনেটে অনেক প্রবলেম হচ্ছে। বাবু ভাই যুক্ত হবেন আবার, আশা করি আমরা। মানে উনি গাড়ি থেকে সংযুক্ত হয়েছেন, যার ফলে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমি একটু শাহরিয়ার ভাই যাবো। শাহরিয়ার ভাই, আমরা এই যে বাংলাদেশে যে আপনি প্রতিটা প্রোগ্রামে বলেন, কোভিড-19 এর শুরুর পর থেকে প্রতিটা প্রোগ্রামে বলেন যে মানুষ মানতেছে না, এটা আপনার কেন? বাংলাদেশ সরকার কিছু আইন কানুন, যেমন আমাদের ইংল্যান্ডে যদি না মানে তাহলে তাকে জরিমানা করা হয় 100 পাউন্ড, 50 পাউন্ড। তো বাবু ভাই আমাদের সংযুক্ত হচ্ছেন, আপনি যদি একটু বলেন কেন মানতেছে না, কি মনে করেন আপনি? ধন্যবাদ জানাই আপনাকে।
জি। আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন আমি সেটিতে যাই। এর আগে সম্মানিত আলোচকবৃন্দ তো বিভিন্নভাবে বিষয়গুলো উত্থাপন করেছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসি সময় সুযোগ পেলে। মানছে না যেটা আপনি বলছেন, আমি একটা কথা বলি, আমি সম্মানিত আলোচকবৃন্দ এখানে আছেন এবং ওনারা গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, রাশেদ কাদের জর্দান থেকে যেগুলো বলেছেন এবং জাহিদ মুস্তফা সাহেব, ডক্টর দিবালক সিংহ এবং ইমরান সালেহ প্রিন্স, তারা মোটামুটি কোভিড-19 নিয়ে কিন্তু কথা বলেছেন। আমি একটা কথা বলি, মানুষ মেনে লাভ নেই, মানুষ মেনে কোনো লাভ নেই। লাভ নেই এই অর্থে আমি বলবো যে আমি সরকার বুঝি না বা সরকারের কার্যক্রম বুঝি না। আমার বিষয়টা হচ্ছে, আপনি দেখবেন বাংলাদেশে এখন রাস্তাঘাটে ফুটপাতে যত্র তত্র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে যা কিছু আছে। এবং গবেষণায় দেখা গেছে, এবং যারা এটা নিয়ে কাজ করেন, ডাক্তার কিংবা চিকিৎসক কিংবা যারা এগুলো নিয়ে কাজ করেন, কেন বলেন, তারা বলেছেন এই যে হ্যান্ড স্যানিটাইজার বা এই যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর যে আপনার নকল কিংবা যেগুলোর মান গুণগত মান মোটেও নেই, ওগুলো ব্যবহার করার পর মানুষের ক্ষতির সর্বশেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে। কোভিড-19 থেকে যদিও কিছুটা রক্ষা পায়, পাবার তো সম্ভাবনা নেই যেহেতু এগুলো ভালো নয়, যদিও পায়, পরবর্তী ক্ষেত্রে তার শরীরে যে ধরনের ব্যাধি সৃষ্টি হবে সেটি সামাল দেওয়া মুশকিল। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আমাদের সরকার, আমরা সভ্য দেশে বা উন্নয়নশীল দেশে, উন্নত দেশে দেখি প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ঔষধ বিক্রি হয় না। আমার দেশ স্বাধীনের 50 বছর অতিক্রম করেছে, প্রেসক্রিপশন দিয়ে যে ডাক্তার ঔষধ কিনতে হয়, সেটি আমাদের কোন সরকার, যত সরকার বা দেশে এসেছে, কোন সরকার সেটা আমাদেরকে শেখায়নি, শেখানোর পথ তৈরি করেনি, কোনো প্রজ্ঞাপন করেনি, কোনো নিয়ম করেনি। তার মানে তুই খেয়ে মরে যা, যা খুশি তা কিন, ফার্মেসি থেকে কিনে মরে গেলে আমাদের কিছু আসা যায় না। যদি প্রতিটা সরকারি দৃষ্টিভঙ্গিতে দেখে, আজকে যে হ্যান্ড স্যানিটাইজার পথে পথে বিক্রি হচ্ছে, মাস্ক বিক্রি হচ্ছে, আরো অনেক কিছু, এগুলো ব্যবহার করতে লাভ হবে না। তো মানুষ ধরেন সচেতন হলো, রাস্তা থেকে কিনে ব্যবহার করলো, তো লাভটা কি? দ্বিতীয় হচ্ছে, আমাদের সরকার মহোদয়, আমি সরকারকে এই জন্য বলছি যেহেতু দায়িত্ব সরকারের, মাননীয় সংসদ সদস্য এসে থাকেন, আপনি আমাকে থামিয়ে দেবেন, তিনি কথা বলবেন, তারপর আমি কথা বলবো। হ্যাঁ, আমি সরকারের কথা এইভাবে বলি, মাস্ক ব্যবহার করতে মাস্ক ব্যবহার করতে হবে, এটা উপলব্ধি করতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বা সরকারের 4 মাস সময় লেগেছে। মার্চে শুরু হওয়ার 4 মাস পর সরকার বুঝতে পেরেছে মাস্ক একটা দরকারি জিনিস। এখন আমার স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য বিভাগ, যে ওনারা কোথায় আছেন যে মাস্ক ব্যবহার করতে তাদেরই বুঝতে যদি 4 মাস লাগে, তো জনগণের বুঝতে 4 বছর লাগবে। স্বাভাবিক, আমার দেশের জনগণ তো শিক্ষিত নয়, আমার দেশের জনগণ তো সচেতন নয়। আমাদের প্রথম বিষয় হচ্ছে, কোন সরকার আমাদেরকে সভ্যতা ভব্যতা শেখায়নি, ভব্যতা সভ্যতা শেখায়নি বলে রাস্তায় থুতু ফেলি, যত্র তত্র যে কোনো ভাবে হাঁটি। এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মাস্ক মুখে লাগিয়ে, আপনি হ্যান্ড স্যানিটাইজারের পকেটে রেখেছেন, আপনার পাশে যিনি আছেন তিনি মাস্ক ব্যবহার করেননি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেননি, আপনি তাকে কিছু বলতে যাবেন, সে আপনার গুরুত্ব দিতে হবে, বলে যে চীন থেকে এখানে এসে আমাদেরকে কি করবে, ওরা উল্টো পাল্টা প্রশ্ন করে, আমরা মরবো না, আমাদের অসুবিধা নাই। তাহলে আমাদের শিক্ষার অভাবটার জন্য আমি আমার ইয়েকে দায়ী করি না, জনগণকে দায়ী করি না, আমাদের রাজনীতিক, আমি আবারও আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে পারেনি। আচ্ছা, এই বাবু ভাই ঢুকছে কিন্তু উনি রাস্তায় সংযুক্ত হতে পারছে না। জি জি বলেন শাহরিয়ার ভাই। দ্বিতীয় যেটি হচ্ছে, হ্যাঁ, কোভিড-19 নমুনা, এর আগে আলোচকবৃন্দ বলে গেছেন যে নমুনা পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ মনে হচ্ছে যে আমাদের কোভিড-19টা এরকম যে সে একটা শ্রেণীবদ্ধভাবে আসে, অর্থাৎ ক্লাস 6-এ 70 জন ছাত্রছাত্রী আছে, ক্লাস 9-এ 79 জন ছাত্রছাত্রী আছে। কোভিড-19 আমাদের দেশে যেন প্রতিদিন এইভাবে আসে 76, 79, অর্থাৎ 14,000, 15,000 নমুনা পরীক্ষা করা হয়, ওখান থেকে যে কজনকে পাওয়া যায়। বাংলাদেশে মানুষ লিখিতভাবে যাই হোক, আমরা ধারণা করি যে 20 কোটির মতো মানুষ আছে। 20 কোটির মতো মানুষ থাকলে আপনার যেভাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাতে করে আমরা কারা শনাক্ত হয়েছে, কতজন আক্রান্ত আছে বোঝার কোনো উপায় নেই। উপায় তো নেই, বরং প্রতিদিন বাড়বে। এই কারণে যারা পরীক্ষার বাইরে রয়ে গেছে, নমুনা যাদের সংগ্রহ করা হয়নি এবং যারা করোনা আক্রান্ত হয়ে আছে, তারা কিন্তু ওটাকে বাইরের দিকে ছড়িয়ে দিচ্ছে। এখন মানুষ সচেতন হবার বিষয়টা নিয়ে প্রথম এনেছেন, মানুষকে সচেতন করার জন্য যেমন দেশ তেমন দেশের ব্যবস্থা হতে হয়। তার কারণ বিষয়টা আমি এভাবে বলি, মানুষ যেভাবে বুঝবে, যে ভাষায় মানুষ বুঝবে, তাকে সেই ভাষায় কথা বলতে হবে। আমাদের সরকারকে ওই ভাষাটা প্রয়োগ করতে হবে যে ভাষায় দেশের জনগণ বোঝে। এই দেশের জনগণকে বোঝানোর জন্য যেসব কার্যক্রম নেওয়া দরকার সেটা করা, প্রজ্ঞাপন জারি করে মাননীয় প্রধানমন্ত্রী উদাত্ত আহ্বান জানালে এখানে যে মানুষ শুনবে, সেই সভ্যতা, সেই ভব্যতা আমরা পৌঁছতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারের অনেক উদাসীনতা আছে এবং আমাদের রাজনীতিকরা যারা বিভিন্নভাবে কোভিড-19 নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তারাও যে তাদের দায়িত্ব থেকে কতটুকু পর্যন্ত তারা করেছেন, কতটুকু পর্যন্ত মানুষের জন্য নিবেদিত হয়েছে, সেটিও আমার প্রশ্ন আছে।
তো বিষয়টি আমি যদি এভাবে বলি, আপনার একটু আগে জাহিদ মুস্তাফা সাহেব সম্মানিত আলোচক, তিনি খুব চমৎকারভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি যেটি বলতে চেয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা কার্যক্রম ব্যাহত, সেটি বলেছেন। দারিদ্রতার হারটা তিনি টেনে এনেছেন, কিন্তু যেটা বাস্তবতা, এবং এর সাথে সম্পৃক্ত হবে কোভিড-19 কারণে গিয়ে আপনার দারিদ্রতার পাশাপাশি শিশু শ্রম। যে ভাই আবার আসবো আমাদের শাহরিয়ার ভাই আমরা আবার আসবো। আমাদের সাথে সংযুক্ত হয়েছে মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু ভাই। বাবু ভাই একটু ক্যামেরাটা অন করতে হবে, ক্যামেরাটা বন্ধ। আর ঠিক আছে, না, ক্যামেরাটা অন হয় নাই বাবু ভাই, ক্যামেরাটা অন হয় নাই, অফ করা। আমি এখন জাস্ট রিকোয়েস্ট পাঠাইছি, জাস্ট আমি কাজ করলে অন হয়ে যাবে, প্লিজ। জি, এখন সম্ভবত। হ্যাঁ দাদা শুনছেন? হ্যাঁ জি বাবু ভাই। হ্যালো, কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি, আপনার কিন্তু ছবি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আপনি বলেন প্লিজ। আমি যে প্রশ্নটা করছিলাম যে এখানে আমাদের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই কিছু প্রশ্ন রেখেছিলেন, বিশেষ করে যে কোভিড-19 ছবি আসে নাই, কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি। আপনার ক্যামেরাটা অফ করা, আমি এখানে নেটের সমস্যা করছে আমাকে। আমি আপনাকে ক্যামেরা অনের জন্য রিকোয়েস্ট পাঠাইছি। জি ঠিক আছে দাদা, বাবু ঠিক আপনাকে আছে? দেখতে পাচ্ছেন আপনি? না ঠিক হচ্ছে না, বাট আপনি বলেন, আমরা কথা শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি একটু বলেন। জি 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 বাবু ভাই, আমরা কথা বলেন, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে, কিন্তু একটু বলেন প্লিজ। আপনার কথাগুলো আমরা শুনতে পাবো, একটু বলেন। আমি যে কথাটি বলতেছিলাম যে দিচ্ছেন না, হ্যাঁ এটা তো আপনারা নিজেরাই জানছেন, দেখছেন। এখন যথাযথ ভূমিকা রাখার কারণেই এখন পর্যন্ত বাংলাদেশ ভালো আছে। সরকারের দৃষ্টি এবং দিক নির্দেশনা সঠিক বলেই এবং জনগণ তা মেনে নিয়েছেন বলেই বাংলাদেশে আজকে করোনা থেকে আমরা অনেকটা মুক্ত হয়েছি। সুতরাং এখানে বারবার যদি বলেন যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে আমার প্রশ্ন, সরকার ব্যবস্থা না নেওয়ার উদ্দেশ্য কি? তিনি বললেন যে অর্থনৈতিকভাবে সরকার যে স্বাবলম্বী ঘোষণা দিয়েছেন, এইটাকে প্রমাণ করার জন্য এখন কোভিড-19 কে উপেক্ষা করে আমরা সব ধরনের কর্মকাণ্ডে ছড়িয়ে পড়ছি। বাস্তবতা হলো রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভই প্রমাণ করে, উন্নয়নই প্রমাণ করে যে বাংলাদেশের অবস্থাটা কি। আমরা শুধু মুখ দিয়ে বলবো পৃথিবী কি সেই জায়গায় আছে, বাংলাদেশ কি সেই জায়গায় আছে? উনি কি জানেন না? ইনফরমেশন তার মধ্যে নেই? আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা কি দাঁড়িয়েছে, এটা কি উনি নিজে উপলব্ধি করেন না? নিশ্চয়ই করেন। কিন্তু এখন আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, আমরা এই কোভিড-19 প্রথম ধাপেও কিন্তু শুনেছি বাংলাদেশে 20 লক্ষ লোক মারা যাবেন। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা চিন্তা করেছিলেন। আমাদের সরকার কিন্তু যে দিক নির্দেশনা মানুষকে দিয়েছিলেন, জনগণ তা পালন করেছেন বলেই সেই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি, অর্থাৎ ভয়াবহতা ছিল না। এখনো আমি আপনাকে বলতে পারি, সরকার বলেছেন মাস্ক পরতে হবে, সাবধানে থাকতে হবে, দিক নির্দেশনা যেটা দিয়েছেন সবগুলি কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নিচ্ছেন। যারা টকশোতে এসে এটা বলেন, তারা হয়তো কেন বলেন এটার ব্যাখ্যা ওনারা দিতে পারবেন। আমার মনে হয় বিষয়টি বোধগম্য নয়। আমরা ভালো আছি, ইনশাল্লাহ ভালো থাকবো। বাংলাদেশের সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কোভিড-19 আমাদেরকে ওইরকম কোনো ধাক্কা দিতে পারে নাই, এটাই আমাদের সফলতা। এখনো বাংলাদেশের কার্যক্রম চলছে, উৎপাদন ব্যবস্থা এখনো রহিত হয়নি, আমরা ব্যবসা বাণিজ্য সবকিছুতে সচল রয়েছি। এটা আমাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে এবং সরকারের সঠিক দিক নির্দেশনা রয়েছে। সরকার জনগণের পাশে আছে, এমন কোন সেক্টর নেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার প্রণোদনা দেননি। এই প্রণোদনার মধ্য দিয়ে কোনো ব্যবসায়ী ঝরে পড়েনি, আজকে তারা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। আমরা দেখেছি প্রত্যেকটা শ্রেণীর মানুষকে সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে প্রণোদনা দিয়ে আবার দাঁড় করিয়ে দিয়েছেন। যেখানে যেভাবে সরকারের দিক নির্দেশনা সেটাকেও জনগণ মেনে নিয়েছেন, যার কারণে আমাদের সফলতা রয়েছে। আমাদের এই যে
সরকারের দিক নির্দেশনা এবং দার্শনিক নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি আমাদের যখন প্রশংসা করতে হয়, তখনই আজকে যারা বিরোধী দলে আছেন সরকারের ভালো দিকটা তুলে ধরতে চান না, তারা নানান কথা বলেন। আসলে বাস্তবতা হলো দেশ সমৃদ্ধশালী হয়েছে, উন্নয়নের দেশ, এবং মাইল ফলক হয়ে পৃথিবীকে অবাক করে দিয়েছে। বাংলাদেশের নেতৃত্ব নিয়ে এখন মানুষ বলেন যে সফল রাষ্ট্রনায়কের কর্মকাণ্ডের আজকে এর প্রতিফলন হলো বাংলাদেশ এগিয়ে যাওয়া। এইটা যারা সহ্য করতে পারেন না তারাই বলেন ওই ভোটের কথা, তারাই বলেন নির্বাচন প্রহসনের কথা, বিভিন্ন রকম কথা বলে সরকারকে তারা এবং নির্বাচনকে আজকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে চায়, যা কোনোভাবেই সম্ভব হয় না। যার কারণে জনগণ তাদের সাথে নেই, জনগণ ওনাদের কোনো বক্তব্য শোনেন না এবং রাজপথে আন্দোলন সংগ্রামের কথা বলে আজ পর্যন্ত কোনোদিন নামতেই পারেন। এতে প্রতীয়মান হয় যাদের সাথে আজকে বাংলার জনগণ নেই, তারা নানান কথা বলে সরকারকে বিভিন্ন সময়ে ইতস্তত বোধ করেন বলে তারা এইসব কথা বলে টিকে আছেন। আসলে বাস্তবতা হলো বাংলাদেশ উন্নয়নের দেশ, বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার দেশ। বাংলাদেশের আজকে এই ভয়াবহতা, এই কোভিড-19 ভয়াবহতা স্পর্শ করতে পারেনি। এগুলি সবই হলো সরকারের সফলতা। ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি এবং বিশ্বাস করি। জি নজরুল ভাই, আমি বাবু ভাই আরেকটা জিনিস বলতে চাই যে আপনি আমাদের এই প্রোগ্রামে এসে বারবার অনেকেই দাবি করেছিল যে এই যে যারা আপনার গরিব ছাত্রছাত্রীদেরকে মোবাইল দেওয়া, আমরা গতকালকে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যারা মানে অসহায় গরিব ছাত্রছাত্রীদের মোবাইলের প্রণোদনার ব্যবস্থা করেছেন, এবারে কি বলবেন? এই ব্যাপারে তো সরকার তো সবসময় জনগণের চাহিদা পূরণের জন্য, বাংলাদেশের সরকার, রাষ্ট্রের প্রধান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময়ই জনগণের প্রত্যাশা পূরণের সরকার, এবং তিনি সর্বদাই এই রাজনীতিটা করেন। আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই কারণে যে এই যে আমরা আপনার এখানে এসে টকশোতে বিভিন্ন রকম কথা উঠেছে যে আমরা ডিজিটাল পদ্ধতিতে আজকে স্কুল কলেজের ক্লাসগুলি চলছে, এমনকি বাচ্চাদের ক্লাসও প্রতিদিন করছেন। প্রশ্ন এসেছে সবার হাতে মোবাইল নেই, সবাই কিভাবে অংশগ্রহণ করবে। আজকে সরকার এটা উপলব্ধি করেছেন এবং সমস্যা সমাধানের পথ বাছাই করে আজকে এই পদ্ধতি গ্রহণ করেছেন। এতেই প্রমাণিত হয় সরকার জনগণের জন্য এবং জনগণ সরকারের প্রতি আস্থাশীল, যার কারণে সরকারের সামনে যেটা প্রস্তাব করেন সেইটা সরকার গ্রহণ করেন। হ্যালো, ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। নজরুল ভাই, আমি একটু যাব এখন, আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের প্রভাত চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান ভাই। শাহরিয়ার হাসান ভাই, খুব সংক্ষিপ্ত বলতে হবে কারণ আমরা অনুষ্ঠানের একদিকে শেষ পর্যায়ে, একটু সংক্ষিপ্ত বলুন প্লিজ। আজকে আমাদের অনেক দর্শকের অনেক প্রশ্ন রয়েছে, আপনারও অনেক প্রশ্ন রয়েছে আমরা জানি। জি, ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষিপ্তভাবে করি। মুশকিলটা হচ্ছে কি জানেন, এই ধরনের আলোচনা সভার মধ্যে যে বিষয়টা মুশকিল হয়, এখন এশিয়ান এই অবস্থার মধ্যে ট্রাম্প বাইডেনও চলে এসেছে আমাদের মতো অবস্থার মধ্যেই। অর্থাৎ মাননীয় সংসদ সদস্য চমৎকারভাবে তার সরকারের যে কর্মকাণ্ড সেটি উপস্থাপন করেছেন। এর আগে আমরা আলোচকদের বক্তব্য শুনেছি। বিষয়টা এমন হয়ে গেছে, ইমরান সালেহ প্রিন্স যে বিষয়গুলো বলেছেন, যে ভাষায় কথা বলেছেন, সেই ভাষায় আমাদের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু তিনি যদি বিরোধী দলে যান ওই ভাষাটা ব্যবহার করবেন, অর্থাৎ কপি করে ফেলেন। এবং মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন সেটি ইমরান সালেহ প্রিন্স ভাই বা তার দলে যারা আছেন তারা যখন ক্ষমতায় যাবেন তখন ওই বাবু ভাইয়ের ভাষায় কথা বলবেন, যেটি কপি করে ফেলেন। এটা হচ্ছে বড় সমস্যা। এখন আমি যদি লাইভে থাকতাম, মাননীয় সংসদ সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করি, নিশ্চয়ই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কোভিড-19কে মোকাবেলা করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। এটা আমরা প্রজ্ঞাপনে দেখি, আমরা বিভিন্নভাবে সেটি শুনতে পাই, জানতে পাই। এই জন্য সরকারের সাধুবাদ জানাই নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যেটি বলেছেন মাননীয় সংসদ সদস্য জনগণ নির্দেশনা মানছে, কিন্তু জনগণ নির্দেশনা মানছে কিনা, আপনি নিশ্চয়ই গাড়িতে আছেন এখন, আপনি তো আপনার চারপাশে তাকিয়ে দেখবেন যে 70 জনের মুখে বা 80 জনের মুখে মাস্ক নেই। আমি বলতে চাইছি জনগণকে মাস্ক পরানো বাধ্যতামূলক নির্দেশনা জারি করার পর যেটি জনগণ মানছে না কিংবা জনগণ না মানার কারণে যে কোভিড-19 আক্রান্তের পরিমাণ বাড়ছে, সেটির ব্যাপারে সরকারের আসলে আরো উদ্যোগী হওয়া উচিত। এই বিষয়গুলো বাস্তবতাকে আপনার এড়িয়ে গিয়ে আমি যদি আমার প্রজ্ঞাপনের উপরে কিংবা নির্দেশনার উপরে দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু বিষয়টা ওভাবে জনগণের উপকার আনে না। এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয় যে বিষয়টি আপনি মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে নমুনা পরীক্ষার যে বিষয়টা নিয়ে একটু আগে কথা হয়েছে, আমাদের দেশে আনুমানিক
লিখিতভাবে যাই হোক, আমরা ধরি 18 থেকে 20 কোটি মানুষ। আপনি নিজেই জানেন যে কতটি নমুনা পরীক্ষা করা হয়েছে কিংবা কতজন শনাক্ত হয়েছে। প্রতিদিন আমরা দেখতে পাই একই হারে নমুনা পরীক্ষা করা হয়। 20 কোটি মানুষের মাঝে কত কোটি মানুষের নমুনা পরীক্ষা করতে হবে বা কতজনকে আনুমানিকভাবে নমুনা পরীক্ষার আওতায় আনতে হবে, সেই বিষয়টি সম্পর্কে আমাদের কোনো ধারণা আমরা সরকারের কাছ থেকে পাই না। যেহেতু পাই না, সেহেতু আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি। আপনি নিশ্চয়ই জানবেন সব খোলা। আজকে যদি ডাক্তারের চেম্বারে যান, ডাক্তার মহোদয় এমনভাবে চিকিৎসা করেন, অত্যন্ত স্বাভাবিক সেটি। তিনি যেসব নিরাপত্তা সামগ্রী ব্যবহার করার পর তিনি রোগীকে স্পর্শ করতে ভয় পান। অনেক সময় ফিজিক্যালি রোগীকে দেখতে হয়, তিনি সেটা করেন না মানে তার নিরাপত্তার কারণে বা রোগীর নিরাপত্তার কারণে করেন না। এই যে অসুবিধাগুলো প্রতি মুহূর্তে ভোগ করছে মানুষ, তার চিকিৎসা সেবা নিতে পারছে না কোভিড-19 কারণে। আমি সরকারকে দায়ী করছি না, আমি বলছি কোভিড-19 কারণে মানুষ যে বিপর্যস্ত অবস্থাটায় আছে, এটি থেকে উত্তরণের জন্য যে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার, সেটি শুধু প্রজ্ঞাপন বা নির্দেশনার মধ্যে যদি থাকে আর মানুষ যদি সেটিতে আপনার উপকারভোগী না হয় কিংবা মানুষ যদি সেটি না মানে, তাহলে কিন্তু কোভিড-19 থেকে আমাদেরকে রক্ষা পাওয়াটা বড়ই মুশকিল। এবং অন্যান্য আলোচকবৃন্দ যে আলোচনা করতেন, সংক্ষেপে আমি শেষ করি, সেটি হচ্ছে এই কোভিড-19 থেকে শুধু আক্রান্ত বা কোভিড-19 অতিক্রম করা বড় কথা নয়, এর পাশাপাশি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মাঝে যে অস্থিরতা একটা আছে, কর্মসংস্থান হারানো মানুষের যে একটা বিষয় আছে, দারিদ্রতার যে বিষয়গুলো আছে, কিংবা আনুষঙ্গিক অন্যান্য যে বিষয়গুলো আমাদের সামনে চলে এসছে বা সামনে আগামীতে আরো যে ভয়াবহ আকার ধারণ করতে পারে, এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা কিংবা সুস্পষ্ট কর্মপদ্ধতি সরকারের পক্ষ থেকে থাকা উচিত বলে মনে করি। সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ শাহরিয়ার ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা জানি, সাবেক সাংসদ বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি জনাব নবী নওয়াজ ভাই। নবী নওয়াজ ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। নবী নওয়াজ ভাই, আপনার আজকে আমরা একটা প্রশ্ন করব। বিশেষ করে আমরা জানি যে আপনি টিচার প্রশিক্ষণ কেন্দ্রে আপনার একজন পরিচালক, আপনার প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই ব্যাপারে আমরা একটু জানতে চাবো যে আপনারা জানি যে কোভিড-19 কারণে অনেক টিচাররা, বিশেষ করে বেসরকারি কলেজের টিচার বা অনেক টিচাররা চাকরিচ্যুত অনেকে হয়েছেন বা অনেকে বেতন পাচ্ছেন না। এই যে অবস্থা, এই অবস্থা কি বলবেন নবী নওয়াজ ভাই? ধন্যবাদ প্রবাস দর্পণকে। দাদা, আসলে উপস্থিত যারা আজকে যারা বক্তা আছেন, প্রবাস দর্পণের মাধ্যমে সারা পৃথিবীর সাধারণ মানুষ, জাতি গোষ্ঠীকে জানাচ্ছেন। আমি আসলে বলবো যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না, যেতে পারার সেই পরিবেশটি নাই। সেই কারণে আমরা বলবো যে আমরা অভিভাবকরা যেমন উদ্বিগ্ন আছি, পাশাপাশি যারা চাকরি করেন শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বলেন প্রাইভেট বলেন, প্রত্যেকটি মানুষ কিন্তু তাদের একটা পেশায় তারা অভ্যস্ত ছিল। আজ এই করোনার মহামারীর কারণে সেই অভ্যস্ত জায়গাটি থেকে ঘরে বসে থাকার যে প্রবণতা, সেটি সৃষ্টি হয়েছে। সেই কারণে মানসিকভাবেও কিন্তু মানুষগুলো আজকে একেবারে ঘরবন্দি অবস্থায় থাকাটা, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো জিনিস না। তারপরে না থেকে উপায় নাই সেই। আর পাশাপাশি যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হলো যে আসলে প্রত্যেকটি মানুষ তার নিজ পেশায় ভালো জায়গায় নাই। শিক্ষা প্রতিষ্ঠান তো অবশ্যই নাই, কারণ এখানে সরকারি প্রতিষ্ঠান কতগুলো আছে, সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে, বিশেষ করে এমপিওভুক্ত ছাড়া যে কত প্রতিষ্ঠান আছে, এটি আপনারা জানেন, আপনাদের কাছে জরিপ আছে, আপনারা অবশ্যই জানেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু আরো বেশি উদ্বিগ্নতায় আছে। শুধু তাই না, তারা একেবারে না খেয়ে থেকেও, একজন শিক্ষক আপনি জানেন যে এই জাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি বা পেশার মানুষ হচ্ছে শিক্ষকরা। কারণ তারা শিক্ষক এবং তারা বিবেকবান মানুষ। তারা সমাজে না খেয়ে থেকেও কিন্তু তাদের মনের কথা প্রকাশ করতে পারে না, তাদের পরিবারকে অনেক কিছুই দিতে পারে না, তারপরে সমাজে কিন্তু প্রকাশ করতে পারে না। কারণ তারা, আমি বলবো যে শিক্ষা পেশায় যারা থাকে তারা একটু বিবেকবান হয়, অন্তত যত যন্ত্রণায় থাকুক তারা মনের কথা প্রকাশ করে না। এমন একটি মানবিক একটি দিক চিন্তা করলে আমি বলবো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা যেখানেই থাকুক না কেন, স্বাভাবিকভাবে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা আরো বেশি উদ্বিগ্নতায় আছে, খারাপ অবস্থায় আছে। আর পাশাপাশি যেটি আপনি বলছেন যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যেটি আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি উপলব্ধি করছি, শিক্ষকরা ওই যে কথা বললাম যে তাদের বিবেকের তাড়নায় তারা কখনো কোনো কথা ভিতরে থাকলো, যন্ত্রণা ভিতরে থাকলো, অভাবে থাকলো, তারা সহজে প্রকাশ করতে পারে না। এই যে প্রকাশ করতে না পারার যে জ্বালাটা, এটি কিন্তু অত্যন্ত আসলে উদ্বিগ্নতার বিষয় এবং মানবিক একটি বিষয়। এই জায়গাটিতে থেকে আমি মনে করি যে অন্ততপক্ষে সরকারের পক্ষ থেকে, সরকারের অন্তত খুঁজে বের করে
যে মানুষগুলো হাত পাততে পারে না, যে মানুষগুলো মুখ ফুটে কথা বলতে পারে না, যন্ত্রণা যাতনা কষ্ট সহ্য করেও তারা মানুষকে বলতে পারে না, সমাজে প্রকাশ করতে পারে না, আত্মীয় স্বজনকে বলতে পারে না, সেই মানুষগুলোকে খুঁজে বের করে যদি সরকারের পক্ষ থেকে তো অনেক রকমের প্রণোদনা দেওয়া হয়, আমি মনে করি যদি এই জায়গাটিতে সরকার সহযোগিতার হাত বাড়ায়, যেহেতু আমি সরকারি দলের একজন রাজনীতি করা মানুষ, আমি মনে করব যে এই বিষয়টি যদি সরকার দেখেন তাহলে এই শ্রেণীর পেশার মানুষগুলো এবং তার পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি হয়, মুগ্ধ হয়। আমি মনে করি সমাজে এটার একটা ইম্প্যাক্ট করতে পারে। আমার কাছে মনে হয় দাদা, বিষয়টি বোধহয় বুঝতে পেরেছেন। এই বিষয়টি আমি সরকারের এই জায়গাটা একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে। ধন্যবাদ নবী ভাই, ধন্যবাদ। আমি আমাদের সাথে আছেন, জানি আমরা প্রাথমিক শিক্ষা গণ সংসদীয় কমিটির মাননীয় সদস্য আছেন নজরুল বাবু, অবশ্যই শুনছেন। আমি যাব, আমাদের সাথে সংযুক্ত আছেন রাশেদ কাদের জর্দান, আমাদের প্রবাসী প্রতিনিধি রাশেদ কাদের। একটু সংক্ষিপ্ত বলতে হবে যে সমস্যাগুলো বলছিলেন, বিশেষ করে অনেক প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছে, অনেক প্রবাসী মানবতার জীবনযাপন করছেন, এই ব্যাপারটা সংক্ষিপ্ত একটু বলেন। ধন্যবাদ আসলে আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে যেহেতু মাননীয় এমপি সাহেবকে পাইছি, মাননীয় এমপি সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। এই যে আমাদের যে যারা আপনার 6 থেকে 8 মাস যাবত বাংলাদেশে আছে, আসলে সরকার কি পারতো না যে তাদেরকে হয়তো ডাটাবেস তৈরি করে হয়তো তাদের কাছে মান্থলি 4 থেকে 5 হাজার টাকা পৌঁছাতো? কারণ কি এখন কি যারা আপনার যারা 8 মাস বাংলাদেশে আছে তাদের অবস্থা কিন্তু খুবই করুণ। কারণ আমরা যেহেতু নিজেতে কাজ করি, আমাদের কাছে অনেক ফোন আসে যে ভাইয়া কিভাবে আসবো, কিভাবে চলবো, এখন একটা সন্দেহ আছে যে আসলে তারা কি করবে, তাদের পকেট কিন্তু একবারই খালি। তো সরকার কি পারতো না যে কমপক্ষে 4 থেকে 5 হাজার টাকা করে যে তাদেরকে প্রণোদনা দিত? দেখুন এখানে কত খাতে কত দুর্নীতি হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে প্রবাসীদের জন্য। এই একটা কিছু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের প্রবাসীদের কাছে কমপক্ষে যারা বাংলাদেশে আছে তাদেরকে কমপক্ষে 4 থেকে 5 হাজার টাকা যেন তাদেরকে পকেট মানিটা দেওয়া হয়। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ কাদের, ধন্যবাদ। আপনি আরেকটা কথা যেটা আগে বলছিলেন, আমাদের মাননীয় এমপি মধ্যে ছিলেন, আমরা জানি বাংলাদেশে প্রায় 1 লক্ষ প্রবাসী মধ্যপ্রাচ্যে বসে আটকা পড়েছেন, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকে আবার টিকিট পাচ্ছেন না। এই ব্যাপারটা আমাদের মাননীয় সদস্য দেখার জন্য অনুরোধ করব। আমি যাবো এখন, আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার দিবালক সিংহ। দিবালক দা, এই পর্যায়ে আমি সবার একটু সংক্ষিপ্ত করে নিব, 2-3 মিনিটে শেষ করুন প্লিজ। যে বর্তমান অবস্থায় কোভিড-19 নিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম, সরকারের কি কি উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত আপনি মনে করেন এই মুহূর্তে? ধন্যবাদ। আমি কুইকলি তাড়াতাড়ি 2-1টা কথা বলতে চাই। প্রথম কথা হলো যে কোভিড এর কারণে কিন্তু সরকার ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে আমাদের জাতীয় প্রবৃদ্ধির হার 5% নিচে নেমে গেছে। এটা সরকারি বিবিএস থেকেই বলা হয়েছে। সুতরাং আগে ছিল রেকর্ড হয়েছিল 8%-এর মতো আর কি, হ্যাঁ, এই কোভিড এর আগে। সুতরাং অর্থনৈতিক পরিস্থিতি যে কোভিড এর প্রভাবে খারাপের দিকে গিয়েছে সেটা তো সরকার নিজেই স্বীকার করে নিয়েছে, তার দপ্তর স্বীকার করে নিয়েছে। আর একটা কথা এই ক্ষেত্রে আমি বলতে চাই স্বাস্থ্য সংক্রান্ত, সেটা হলো যে আমাদের বাংলাদেশে, আমাদের এই দক্ষিণ এশিয়াতে সবচেয়ে কম স্বাস্থ্য সেবা ব্যবস্থায় আমরা বাজেট দিয়ে থাকি আর কি, এবং সেইটা এমনকি নেপালের থেকেও কম। এবং এইটার ফলে আমাদের এখানে কোভিডের টিকা এবং ইত্যাদি পরিস্থিতি মোকাবেলাতে সাধারণ মানুষ যদি নিজে কিনতে না পারে তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। 3 নম্বর যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, দেখেন আমাদের এখানে টেস্ট করার ব্যাপারে যে আরটি-পিসিআর টেস্ট বা রাইট টাইম পলিমেরাস চেইন রিঅ্যাকশন টেস্ট যেটা করা হচ্ছে, সেইটার উপযোগিতা হলো 67%, এবং আপনি যদি অ্যান্টিজেন টেস্ট করেন তাহলে সেইটার উপযোগিতা হলো 50%, আর যদি আপনি অ্যান্টিবডি টেস্ট করেন সেটার উপযোগিতা হলো 90%, এবং সেটা দ্রুত করা সম্ভব। একটা আরটি-পিসিআর টেস্ট করতে গেলে আপনার এটা 2 দিন ধরে অপেক্ষা করতে হয়, সেইখানে যাতায়াত করতে হয়, তারপরে এটার রিপোর্ট আসে না, নানা রকম ঘটনা ঘটতেছে। তো সেই ক্ষেত্রে আমি এটা আশ্চর্য হচ্ছি যে এখন পর্যন্ত কেন আমরা অ্যান্টিবডি টেস্ট আমাদের সরকার কোন রহস্যজনক কারণে এটা এখনো অনুমোদন দিচ্ছে না।
সেইটা আমাদের সাধারণ মানুষ বুঝতে পারতেছে না। আরেকটা বিষয় আমি স্বাস্থ্য সেবা ব্যবস্থার ক্ষেত্রে বলতে চাই, বাংলাদেশে সবচেয়ে বেশি হলো মানে আমরা আমাদের দেশের সাধারণ নাগরিকরা তাদের পকেট থেকে তাদের চিকিৎসা খরচের 73% পর্যন্ত খরচ করতে বাধ্য হচ্ছে, কারণ এছাড়া কোনো উপায় নাই। যেখানে যেখানে ধরেন ভুটান তার দেশের নাগরিকদের জন্য মাথা পিছু $97 খরচ করে, সেখানে আমরা খরচ করি মাত্র $36। সুতরাং মানে এইখানকার পরিস্থিতিটা এইভাবে অগ্রসর হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আমি বলবো যে আপনি যদি ভারতের দিকে তাকান তাইলে তারা সেই দেশের দরিদ্র মানুষের জন্য একটা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা বহু সেই মনমোহন সিং এর আমলে শুরু করেছে, এবং যেটার মাধ্যমে 30,000 পর্যন্ত টাকা তারা একজন দরিদ্র সীমার নিচে যে অবস্থিত তার জন্য বরাদ্দ রাখছে, যেখানে কেন্দ্র সরকার 70% টাকা আর প্রদেশ সরকার 30% টাকা দিয়ে সেই কার্ড সিস্টেম চালু আছে, এবং সেটা একদম নন ক্যাশ ট্রানজাকশন। এখন আমাদের এইখানে আমরা যদি একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম না করি, এবং আপনি দেখেন বর্তমান সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা প্রকাশিত হয় যে গত বাজেটে যতগুলি অগ্রাধিকারমূলক খাত আছে, আপনি 7টা মানে নাম করেন যে 7টা অগ্রাধিকারমূলক খাত, সেইটার ভিতরে আমাদের স্বাস্থ্য সেবা খাত পড়ে নাই। এইখানে মাননীয় শিক্ষক মহোদয় এখানে আলোচনা করলেন, এই শিক্ষা খাত আমাদের সরকারের অগ্রাধিকারমূলক খাতের মধ্যে পড়ে নাই, তার টাকা বৃদ্ধি পায় নাই। এইখানে সামাজিক সুরক্ষার খাতে টাকা বৃদ্ধি করা দরকার ছিল, সেই টাকা বৃদ্ধি করে নাই। সুতরাং কোন মানে আমরা তো সেই যখন আপনার এই শুরু হয়েছে, করোনার আক্রমণ শুরু হয়েছে, তখন থেকে আমরা রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা সব জায়গায় আমরা আলোচনা করেছি যে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে। এবং আপনি একটা চিন্তা করে দেখেন, আমি যেহেতু মানে স্বাধীনতার পরবর্তী সময়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, সুতরাং আমি এখনো মনে করতে পারি যে সেই সময়ে মানে কনডেন্স কোর্সে পরীক্ষা নেওয়া হয়েছিল, এবং সেইটা সাধারণভাবে মানে সবাই একটা বিদ্রুপাত্মক দেখতো যে ওই কনডেন্স কোর্সে মানে তারা পুরো কোর্স শেষ করে নাই, তারা পুরোপুরি লেখাপড়া করে নাই, এবং তারা পুরোপুরি শিক্ষিত হয় নাই। এখন আবার আমরা সেই একই অবস্থার মধ্যে চলে গেছি। অন্য দেশের কথা বলছেন, কেরালার কথাই যদি বলি, কেরালাতে সেই দেশের সরকার স্কুল কলেজ বন্ধ রেখেছে, কিন্তু যথাসময়ে তারা পরীক্ষা ব্যবস্থা করেছে এবং পরীক্ষা নিয়েছে এবং সেটা নিশ্চিত করতে পেরেছে। সুতরাং ইচ্ছা থাকলে, জনগণের প্রতি যদি আপনার দায়বদ্ধতা থাকে, তাইলে আপনি নিশ্চয়ই এটা করতেন যে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাতে আপনি মিউট হয়ে গেছে, একটু আনমিউট করতে হবে প্লিজ, সংক্ষিপ্ত করতে হবে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না দিবালোক দা, আমরা কথা শুনতে পাচ্ছি না দিবালোক দা, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। ধন্যবাদ দিবালোক দা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জি, আপনার কথা শুনতে পাচ্ছি না দাদা, কথা শুনতে পাচ্ছি না আমরা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি দিবালোক দা। আমরা আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, আমরা কথাগুলো বুঝতে পারতেছি না। ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালো থাকবেন। জি, আমি এখন যাব, আমাদের সাথে আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান জনাব জাহিদ মুস্তফা ভাই। জাহিদ মুস্তফা ভাই, যে জিনিসটা দিবালোকদা বলতেছিলেন, আমার সেম প্রশ্ন আপনার কাছে। আপনারা তো শিক্ষকতা করতেছেন, সাথে আমরা একজন আইনজীবী, আমরা জানি যে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা দেখি বাংলাদেশে সব গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, গার্মেন্টসে মানুষ লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, কিন্তু তাহলে কেন পরীক্ষাটা নেওয়া হলো না? বা আগামীতে যে ডিসেম্বরে যে পরীক্ষা আমরা ছোট ছোট বাচ্চারা দেয়, পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন? এবারটা নিয়ে কি বলবেন? যে এই সম্পর্কে সেটা আমরা সবাই জানি যে আমাদের বর্তমান সরকার কোমলমতি শিক্ষার্থী যারা আছে তাদেরকে চাচ্ছেন না, তারা ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের কাণ্ডারি, তাদেরকে হচ্ছে গিয়ে এমন একটা আনসার্টেনটির মধ্যে ফেলতে চাচ্ছেন না, যে কারণে সরকার হয়তো এই উদ্যোগটা নিচ্ছেন। কিন্তু আমি মনে করি যে জাহিদ মুস্তফা ভাই, আমি আপনাকে সংযুক্ত করি। আমাদের ইংল্যান্ডে আজকে থেকে লকডাউন শুরু হয়েছে, সব কিছু বন্ধ, কিন্তু ইংল্যান্ডে কিন্তু আমার বাচ্চারা আজকে স্কুলে যাচ্ছে, আজকে স্কুলে মানে গেছে।
এবং বাচ্চাদের স্কুল বন্ধ করা হয় না, ইউনিভার্সিটি গুলো বন্ধ করা হয়নি। ইংল্যান্ডে আপনার গতকালকে মারা গেছে হচ্ছে 495 জন, এর আগের দিন মাসে 400 জন, তারপর কিন্তু ছাত্রদের কিন্তু স্কুল বন্ধ করা হয়নি। তাহলে বাংলাদেশে কেন করা হচ্ছে, এটা আমি একটু জানতে চাচ্ছি। আমরা হচ্ছে বিজ্ঞ যারা আছেন, যারা আলোচক আছেন, তারা বলেছেন যে আমরা নিউ নর্মাল লাইফে হয়তো চলে এসেছি, এবং নিউ নর্মাল লাইফে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং যে ব্যাপারগুলো ছিল সেটা ইংল্যান্ডে ফলো করা হচ্ছে, তারা খুবই সচেতন। কিন্তু আমরা জাতি হিসেবে আমরা যেটা ফলো করে আসছি, সবাই বললেন যারা আলোচক বৃন্দ, যে আমরা এই নিউ নর্মাল লাইফটাকে এখন অ্যাকসেপ্ট করতে পারিনি। আমাদের হচ্ছে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিংটা জিনিসটা কি সেটা অনেকেই বোঝেন না হয়তো বা, যে কারণে সরকার এই রিস্কটা নিতে চাচ্ছেন না। এই রিস্ক না নেওয়ার জায়গা থেকে মূলত এখন পর্যন্ত সকল কিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটা সরকার এই রিস্কটা নিতে চাচ্ছে না। এই রিস্কের জায়গা থেকেই মূলত পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়নি। কারণ পরীক্ষা নিতে গেলে শুধুমাত্র শিক্ষার্থী নয়, তার সাথে অনেক কিছু আরো জড়িত। যেমন যদি বলি, গার্জিয়ানরা পরীক্ষা কেন্দ্র পর্যন্ত আসবেন, পরীক্ষা কেন্দ্রে আসার জন্য পরিবহন ব্যবস্থাও এখানে প্রয়োজন পড়বে। সবকিছু মিলে সোশ্যাল ডিস্টেন্সিং যে ব্যাপারটা আছে সেটার সম্ভব হবে না বজায় রাখার, যে কারণে হয়তো বা সরকার এই সিদ্ধান্ত এখনো অটুট রেখেছেন। কিন্তু অন্যান্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনলাইনে যে শিক্ষা কার্যক্রম তা কিন্তু চলছে, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, এমনকি বেসরকারি পর্যায়ে যে স্কুলগুলো আছে বাচ্চাদের, সেটা কিন্তু ঠিকই চলছে। তো সরকার মনে করছেন যে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করার কারণে হয়তো বা এই পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যায়, তাহলে আমরা সেই জিনিসটাকে ট্যাকেল দিতে পারবো না। তার সাথে যদি আমি যদি দুটো কথা আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন মোবাইল যারা গরিব শিক্ষার্থী আছে তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু শুধু মোবাইল দিলে তো হবে না, তার সাথে ইন্টারনেট যে সেবাটা আছে সেই ইন্টারনেট সেবাটাও কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এটার লক্ষ্যে যে বিটিআরসি আছে তাদেরকে নির্দেশ দিতে হবে যেন ইন্টারনেটের যে সেবার মান, সে সেবার মানটা বাড়াতে। কারণ তথ্য অনুযায়ী আজকে যে পত্রিকার আমি রেফারেন্স দিচ্ছিলাম, সেখানে দেখা যাচ্ছিল সারা বাংলাদেশে 53% মানুষ যারা নগর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক, তারা হচ্ছে গিয়ে ইন্টারনেট সেবা পান বা ইন্টারনেট ব্যবহার করেন। অন্যদিকে গ্রাম অঞ্চলে 33% জনগণ তারা ইন্টারনেট সেবা ব্যবহার করেন। তো বর্তমান যেহেতু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তারা যার গ্রামে বসবাস করছেন, অবস্থান করছেন, সে কারণে যারা গ্রামে যে শিক্ষার্থীরা আছে তাদের ক্ষেত্রেও ইন্টারনেট সেবা যেন হচ্ছে কি সহজলভ্য হতে পারে, এবং ইন্টারনেটের যে স্পিড আছে সেটা যেন বৃদ্ধি হতে পারে। কারণ শিক্ষা ব্যবস্থা আমরা বন্ধ করতে চাই না, শিক্ষা ব্যবস্থাকে আমরা সচল রেখে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিতে চাই। তো আমার মনে হয় শুধুমাত্র মোবাইল দিলেই হবে না, সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থাটা যেন সচল থাকে সুন্দরভাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ মুস্তফা ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমি যাবো এখন আমাদের আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই। প্রিন্স ভাই, একজন দর্শক আপনার কাছে অনুরোধ জানিয়েছেন, বিশেষ করে উনি হচ্ছেন বাহরাইন প্রবাসী, বলতেছেন যে বাহরাইনে 3000 প্রবাসী আটক আছেন এবং অনেক প্রবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এবং আপনারা বিএনপি প্রবাসীদের জন্য কি করতেছেন উনি জানতে চাইছেন। এবং মানে সরকারের কাছে যদি আপনারা একটু এই ব্যাপারে একটু কথা বলেন, এই দাবিটা করেছেন, কি বলবেন আপনি প্রিন্স ভাই? প্রিন্স ভাই আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে প্লিজ। জি, ধন্যবাদ এই প্রস্তুতি করার জন্য প্রবাসী ভাইকে। যখন থেকে সমস্যাটা শুরু হয় তখনই আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়েছেন এই ব্যাপারে সমস্যার সমাধান করার জন্য। তখন আমরা দেখেছি সরকারের পররাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে সব সমস্যার সমাধান একদিনের মধ্যে হয়ে যাবে, একটা দিন সময় দেন। কিন্তু পরবর্তী দেখলাম আমরা দেখলাম এই সমস্যার সমাধান হয় নাই। বরঞ্চ যারা বাংলাদেশে যেসব প্রবাসীরা বাংলাদেশে এসে আটকা পড়েছে তাদের যাওয়ার ক্ষেত্রেও, ফিরে যাওয়ার ক্ষেত্রেও একটা কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এখনো সেই প্রতিবন্ধকতা কিন্তু দূর হয়নি। তো এটা সরকারকেই উদ্যোগ নিতে হবে, সরকারের দায়িত্ব। আমরা বিরোধী দল হিসাবে সরকারের কাছে দাবি জানাতে পারি, দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি আমরা, এবং সরকারের কাছে বলবো আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, সরকার যদি সেই সহযোগিতা বিএনপির কাছে চায়, অবশ্যই আমরা সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি। এবং আমরাও ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসের চিঠিও দেওয়া হয়েছে এই ব্যাপারে, প্রবাসীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো যাই হোক, এখানে নজরুল ইসলাম বাবু ভাই ছিলেন, উনি বেশ কিছু কথা এখানে বলেছেন, আমি একটু একটু করে উত্তর দিতে চাই। তো উনি বলেছেন আমাকে যে বাংলাদেশের যে অর্থনীতির যে অবস্থা, আমি এই সম্পর্কে জানি কিনা। আমি
বিনয়ের সাথে বলতে চাই এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি জানি বলেই বলছি, বাংলাদেশের অর্থনীতি একেবারেই চূড়ান্ত খারাপ পর্যায়ে চলে গেছে। এবং শুধু এটা আমাদের বক্তব্য নয়, এটা বিভিন্ন গবেষণা সংস্থাও আজকে বলছে। ওনারা প্রবৃদ্ধি নিয়ে অনেক মানে উচ্চ আশা পোষণ করেন এবং খুব গর্ব করে বলেন বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি অনেক বেড়েছে। বিগত যে অর্থ বছর গেল সেটা 2019 এবং 20 সালের, সেখানে অর্থ বছরে 5.2% প্রবৃদ্ধির এটা দেখানো হয়েছে। এটা একেবারেই ফেক। এবং আমরা এটা আগেই বলেছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত করা হয়েছে এবং এই কথা এগুলো বলে জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এবং এই কথা আমরা এই জন্য বলি যে আপনারা জানেন যে করোনার কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি 2.5%-এর নিচে নেমে আসতে পারে, এটা কিন্তু বিশ্ব ব্যাংক, IMF তাদের প্রতিবেদনে বলেছিল, কিন্তু তারা আজকে বলছে যে 5%। 5% কিভাবে হলো? যেখানে কোভিড এর আগে একমাত্র রেমিটেন্স ছাড়া সব সূচকই ঋণাত্মক ছিল, সেখানে আপনার জিডিপির 32%, সেখানে দেখা যাচ্ছে গত বছরে জিডিপির 32% বিনিয়োগ এসছে, আর 32% বিনিয়োগ নিয়ে আগের অর্থ বছরে 8%-এর উপরে প্রবৃদ্ধি হলো, কিন্তু এবার 32%-এর বিনিয়োগ দিয়ে 5.2% প্রবৃদ্ধি দেখানো হয়েছে। যদিও দেশের অর্থনীতি এতই ভালো থাকতো, তাহলে এই এতই যদি বিনিয়োগ হতো, তাহলে এই করোনার কারণে যে ব্যবসা বাণিজ্যের এত প্রণোদনার কথা সরকার ঢাকঢোল দিয়ে কেন এটা প্রকাশ করছে? আসলে এগুলো বলে জনগণকে তারা বিভ্রান্ত করতে চায়, বিশ্ববাসীকে তারা বিভ্রান্ত করতে চায়। আমি আগেই বলেছি, এটা আমার বক্তব্য নয়, এটা হলো বিভিন্ন গবেষণা সংস্থার বক্তব্য যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংখ্যাকে রাজনৈতিক সংখ্যায় এই সরকার পরিণত করেছে। তাই এইটা বলে এই যে অর্থনীতির অবস্থা ভালো এই কথা বলে আত্মতৃপ্তির কিন্তু কিছু নাই। হ্যাঁ, মেগা প্রজেক্টের কথা বলা হচ্ছে, কিন্তু এই মেগা প্রজেক্টের সাথে যে দুর্নীতি জড়িত, যে অনিয়ম জড়িত, যে কমিশন বাণিজ্য জড়িত, এবং একই সাথে এই মেগা প্রজেক্টের জাতাকলে পিষ্ট হয়ে কত নিম্ন আয়ের মানুষ, কত কৃষক যে ধ্বংস হয়ে গেছে, তাদের যে পুনর্বাসন হয় নাই, তারা যে এখন না খেয়ে আছে, তারা যে ভিক্ষা করছে, এটা কি সরকার দেখে? সরকার এগুলো দেখে না, শুধু বলছে মেগা প্রজেক্ট। এই মেগা প্রজেক্টের আড়ালে মেগা দুর্দশার সৃষ্টি হয়েছে, এটা অবশ্যই অ্যাটেনশন দেওয়া উচিত সরকারের। তো যাই হোক, এগুলো বলে আসলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। উনি আরেকটা কথা বলেছেন যে নির্বাচন নিয়ে আমরা প্রস্তুতি দিই। নির্বাচন নিয়ে আমরা কেন প্রস্তুতি তুলবো? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রস্তুত তুলেছে। এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কয়েকদিন আগেই বলেছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে, এবং এটাও বলেছে স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে দূরীভূত করা হয়েছে। এটা বিএনপির বক্তব্য নয়, এটা 20 দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য নয়, এটা হচ্ছে সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বক্তব্য। আর নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ বিএনপিকে করতে হবে না, আওয়ামী লীগ এবং তাদের অনুগত নির্বাচন কমিশন তারা নিজেরাই যথেষ্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে, এবং সেটা তারা করেছেও, এখনো করে যাচ্ছে। এই যে ঢাকায় উপনির্বাচন হচ্ছে, ঢাকা 18, একের পর এক নির্বাচনে আইন ভঙ্গ করছে, নিয়ম ভঙ্গ করছে সরকার বা এই নির্বাচন কমিশনের কোনো চিত্তবিকার আছে? বিএনপি যেদিন যেখানে গণসংযোগের কর্মসূচি দেয়, দিয়ে আবেদন করে নির্বাচন রিটার্নিং অফিসারকে জানায়, পরের দিন আমরা সকালে সেখানে গিয়ে দেখি আওয়ামী লীগ সেখানে 10-12 জন লোক নিয়ে দাঁড়িয়ে থাকে, চতুর্দিকে পুলিশ বেষ্টনী করে তারা ওখানে দাঁড়িয়ে থাকে, বিএনপিকে ওখানে ঢুকতে দেয় না, বিএনপিকে ওখানে ঢুকতে দেয় না। এটা কোন ধরনের নির্বাচনী ব্যবস্থা আপনি বলেন? প্রশাসনের মাধ্যমে দখলদারিত্ব করে নির্বাচনী ব্যবস্থাকে আপনার ভেঙে ফেলা হয়েছে। যারা দিনের ভোট রাতে করে অনুগত প্রশাসনকে দিয়ে ক্ষমতা দখল করে থাকে, তারা মনে করে যে হ্যাঁ আমরা নির্বাচিত, কিন্তু আসলে তারা নির্বাচিত নয়, তারা জনগণ কর্তৃক ধিকৃত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, জনগণ কর্তৃক পরাজিত শক্তি। নির্বাচনকে নিয়ে বিএনপি প্রশ্ন তোলার দরকার নাই, দেশবাসী নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলেছে, এবং এই নির্বাচনকে, নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে এবং প্রশ্নবিদ্ধ করেছে আওয়ামী লীগ এবং তাদের অনুগত নির্বাচন কমিশন। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যে এখানে যেটা বলা হয়েছে যে জনগণের কথা, মানে আমাদের কথা নাকি জনগণ বিশ্বাস করে না, আমরা যেসব কথা বলি টকশোতে জনগণ তাকে বিশ্বাস করে না। আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, এই যে লাইভ টকশো হচ্ছে, এই টকশোর নিচে যে কমেন্টস গুলো করছে দর্শক, দয়া করে একবার
চোখ খুলে সেই কমেন্টস গুলো আপনারা দেখুন। সেখানে জনগণ কার কথা বিশ্বাস করে আর কার কথা অবিশ্বাস করে এটা দর্শকদের মতামতের মধ্যেই প্রতিফলিত হয়। আমি এর বিষয়ে বাইরে কিছু বলতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্স ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় সময় দেওয়ার জন্য। যেহেতু আমাদের সাথে ইন্টারনেটের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ বঙ্গবন্ধু পার্টির সভাপতি নবীন ওয়াজ ভাই। নবীন ওয়াজ ভাইয়ের কাছে আমি যে প্রশ্নগুলো রেখেছেন আমাদের ইমরান সালেহ প্রিন্স ভাই, আপনি কি বলবেন? আমাদের এমপি মহোদয় নেই আজকে অনুষ্ঠান থেকে, উনি ইন্টারনেটের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি আশা করবো যে আপনি এই উত্তরগুলো দিবেন। আমি একটু প্রথমে দাদা বলবো, ওই যে আমাদের জাহিদ মোস্তফা সাহেব বলছেন ওই কথাটার উত্তরে বা ওই কথাটার সাথে সম্পৃক্ত করে আমি একটি কথা বলি যে ইন্টারনেটের সেবার যে বিষয়টি, ইন্টারনেটের সেবাটি কিন্তু আপনি দেখেন ম্যাক্সিমাম পরিবারেই চলে গেছে এই বিষয়টি, কিন্তু ব্যবহারের জায়গাটিতে আমরা অনেকটা নতুন হওয়ার কারণে, এই দেশে এই প্রথম হওয়ার কারণে, ব্যবহারটি ঠিক মতো নিয়মিত না করার কারণে, আর ইন্টারনেটের প্রতি যে নির্ভরতা, যেটা যেমন আমি বলি যে আমার কলেজে শিক্ষক যারা ছিলেন আছেন আর কি, শিক্ষকরা অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি দেখেছি যে উনি ক্লাসটা নিতে পারতেছেন না, কারণ উনি অনলাইনে সম্পৃক্ত হতে পারতেছেন না। তারপরে আমি কলেজে ওনাকে ডাকলাম, আমার প্রিন্সিপাল থাকলেন, টিচাররা থাকলেন, থেকে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করলাম। অলরেডি সরাসরি যখন দেখলাম ওনার ফেসবুক আইডি নাই, ওনার ছেলের ফেসবুক আইডি দিয়ে ওনাকে ঢুকিয়ে তারপরে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হলো। এই যে সম্পৃক্ত না থেকেও কিন্তু চলে যাচ্ছে বিধায় শিক্ষকরা সহ বা বাসায় যারা নাকি অনলাইনের ব্যবহারটা ভালো জানে না, তাদের এই সব কারণে কিন্তু আসলে ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও তারা ব্যবহারটা করতে পারছে না। এই জন্যই আমরা মনে করি যে এটি একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে করা যাচ্ছে না। এই বিষয়টি বলবো। আর প্রিন্স ভাই যে কথা বলেছেন, আসলে হ্যাঁ, প্রিন্স ভাই হার্ড লাইনে বলেছেন, আমি আমার বন্ধু নজরুল ইসলাম বাবু সরকারে আছে, ক্ষমতায় আছে, এমপি আছে। আমার মনে হয় আমরা আর প্রিন্স ভাইরা এই যে শক্ত ভাষায় কথা বলি, আমিও শক্ত ভাষায় বলি, এখন প্রিন্স ভাইও কিন্তু প্রস্তুতি নেয়, 2 কলম লেখেন, লিখে স্বাভাবিকভাবে উনিও কিন্তু ডাইরেক্ট নেগেটিভ বলার চেষ্টা করে। এই আমাদের নেগেটিভ বলা বলির কারণে কিন্তু সরকারের যতটুকু আছে এটা টোটালি কিন্তু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমরা সহনীয় একটি জায়গায় আসতে পারি কিনা আগামী দিনে, যদি এই দেশকে যদি আমরা নির্বাচনমুখী করতে হয়, গণতান্ত্রিক করতে হয়, মানুষকে যদি মাঠে নামাতে হয়, বিশেষ করে প্রিন্স ভাইয়ের যারা নেতাকর্মী আছে তাদের মাঠে নামাতে হয়, তাহলে আমাদের সহনশীল জায়গাটিতে থেকে যেটি পজিটিভ সেটি বলতে হবে, নেগেটিভ যেটি সেটি বলতে হবে। আমরা পজিটিভকেও নেগেটিভ বলে ফেলছি, আমরা বলার আবেগে, আমাদের বলার পরিধির কারণে। একটা কথা আপনি জানেন যে 1/11 সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন বর্তমানে, উনি তখনকার সময় বন্দি দশায় ছিলেন, তারপরে দেশে এসেছেন, উনি কিন্তু বলেছেন যে সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এই জায়গাটিতে যদি আমরা বলতে শিখি তাহলে সম্ভবত আমাদের ভিতরে সহনশীল ভাবটি চলে আসে, আর মানুষের যে গ্রহণযোগ্যতা এটি বোধহয় ফিরে আসে। আমি যেটি বলবো যে প্রিন্স ভাই বলেছেন, এখানে আমার মনে হয় একটি কথা এসেছে যে মেগা প্রজেক্টের কথা বলেছেন আমার প্রিন্স ভাই। আসলে মেগা প্রজেক্টে উনি বলেছেন দুর্নীতির কথা বলেছেন, কমিশন সিস্টেমের কথা বলেছেন। আসলে কি সারা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে শিখেছে, এখন সচেতন মানুষ। আবার আগের থেকে কিন্তু এখন মিডিয়ার যুগটা এত বেশি সামনে চলে এসেছে যে কোনো একটা ঘটনা ঘটলেই দুর্নীতি বলেন বা এই ধরনের কমিশন সিস্টেম বলেন, এটি কিন্তু চোখে পড়ে যায়। যেমন মনে করেন যদি কমিশন বেশি খেয়ে যদি একটা মানুষ চলাফেরা করে, সে তার গাড়ির রং পাল্টিয়ে ফেলে, নতুন গাড়ির মডেল পাল্টিয়ে ফেলে, পোশাকের মডেল পাল্টিয়ে ফেলে, তখন কিন্তু বোঝা যায় যে সে কত পরিমাণে কমিশন খাচ্ছে। এটি কিন্তু প্রচার হয়ে যায়। আবার পাশাপাশি দুর্নীতির ব্যাপারেও কিন্তু এখন মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে, যে কারণে যতই করুক না কেন এটি সামনে চলে আসে। তবে এই দুর্নীতি, এই কমিশন সিস্টেম কিন্তু আগে কম ছিল না, প্রকাশটা কম হতো, তারপরেও কি কম হয়েছে প্রচারটা? দেখেন আমাদের প্রিন্স ভাইদের সময় ক্ষমতায় যারা ছিলেন, বিশেষ করে 91 সালে ক্ষমতায় এসেছেন, ওনারা 96 পর্যন্ত ছিলেন, কমিশন ছিল, দুর্নীতি ছিল, কেমন ছিল এটা আপনাদের মিডিয়া যদি বলা হয়, একজনকে দায়িত্ব দেন, আপনারা বেরিয়ে আসবে কিন্তু ওই 5 বছরের কত পরিমাণ কমিশন, কত পরিমাণে এরকম দুর্নীতি হয়েছে। আবার ঠিক 1 সাল থেকে শুরু করে 6 সাল পর্যন্ত যা হয়েছে, আমার মনে হয় এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম সেই সময় কত পরিমাণ দুর্নীতি হয়েছে। এই জিনিসগুলো মানুষ দেখার কারণে প্রিন্স ভাইরা
দেখেন বিরোধী দলে আছেন, ওনারা জনগণকে যেভাবে নামানোর কথা ছিল মানুষকে নামাতে পারতেছে না। কারণটা হলো যে দুর্নীতি ওনারা কি কম করেছে? ওনারা ক্ষমতায় আসলে কি ওনারা দুর্নীতি করবেন না? এই যে মানুষের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব, যে কারণে মানুষকে কিন্তু নামাতে পারছেন না ওনারা। আরেকটা বিষয় কিন্তু আছে দাদা, কথাটি কিন্তু স্বীকার করাই লাগবে, বাংলাদেশের মাটিতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার প্রবণতা যাদের আছে, যারা অতীতে এসেছেন, যারা এসে ক্ষমতা খুব আরামে ভোগ করেছেন, তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে কষ্ট করে পুলিশের সাথে ঝুঁকি নিয়ে আন্দোলন করে এই সরকারকে বিতর্কিত করে দিবে বা সরকারকে বেকায়দায় ফেলবে, সরকারকে অন্ততপক্ষে আন্দোলন দিয়ে নামিয়ে দিবে, এই প্রবণতাটি কেন জানি নাই। আবার ইদানিং যেটি দেখতে পাচ্ছি, বিশেষ করে ক্ষমতা থেকে যে কোনো সময় চলে যেতে পারে। যেমন সেনাবাহিনীর অডিও রেকর্ডিং যখন প্রকাশ হলো, সেখান থেকে শুরু করে আমরাও সরকারের লোক হতে পারি, আমরা যেন কেমন জানি ওনাদের বলার ভঙ্গিমা, ভিডিও চিত্র এগুলো দেখে আমরাও ভেবেছিলাম কি জানি হয়ে যাচ্ছে, মনে হয় এখন এই মুহূর্তে অমুক জায়গায় যাওয়ার দরকার নেই, বলা যায় না 2-4-5 দিনের ভিতরে কি ঘটে যায়। কারণ সেনাবাহিনী প্রধানের সেই অডিও রেকর্ডিং যেভাবে প্রকাশ হয়ে গেছে, যেভাবে বলছে নেমে যাবে, আমরাই যদি সরকারি দলের সমর্থকরাই যদি এরকম মনে করি, তাহলে প্রিন্স ভাইয়ের দলের ওনার সমর্থক, ওনার নেতাকর্মী সবাই তো ঘরে বসে থেকে শুধু ভিডিওই দেখেছে যে আজ না কাল, কাল না পরশু, পরশু দিন না পরের দিন হয়তো যে কোনো সময় ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যাবে। দরকারটা কি আন্দোলনে যাওয়ার? দরকারটা কি আজকে সে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য সেই জিয়া উদ্যানে যাওয়ার? এরকম কিন্তু অবস্থা হচ্ছে। আর হওয়ার কারণে আর যে নির্বাচন আছে না, এই নির্বাচনমুখী কিভাবে করবেন? 14 সালের সেই নির্বাচনে টোটালি বিরোধী দল ওনারা নির্বাচনে আসবেন না। সেই সময় যদি নির্বাচনে আসতেন অবশ্যই ক্ষত হতো, রক্তপাত হতো, হয়তো আহত হতো, গ্রেফতার হতো। এই বিষয়গুলো মানুষের সামনে চলে আসলে মানুষের মনে দাগ কাটতো। যারা সাধারণ মানুষ তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই নির্বাচনে আসে বিধায় এই যে আজকে আমিও অন্য জায়গায় কোনো একটি টকশোতে অংশগ্রহণ করার কারণে সেখানে হাবিবুর রহমান হাবিব ভাই নিজেই বললেন যে আমি উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমার অমুক কর্মীটাকে যেতে দেয়নি, অমুক কর্মীটাকে এরকম হুমকি দিয়েছে, অমুক কর্মীটা সেই ভোট কেন্দ্রে যেতে পারলো না, অমুক ভোট দিতে পারলো না। এতগুলো অভিযোগ যে সামনে নিয়ে এসেছে সেটি নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কিন্তু এসে গিয়েছে। এমনকি আমি বলবো যে হাবিব ভাইয়ের ওখানে এই ঘটনা ঘটার কারণে শুধু কি দলের নেতাকর্মীরাই কষ্ট পেয়েছে, সাধারণ মানুষও কি সরকারের এই ধরনের কর্মকাণ্ডের কারণে মনক্ষুণ্ণ হয়নি? সেজন্য আমি বলতে চাই প্রিন্স ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শক্তিশালী একটি বিরোধী দল হলে নির্বাচনমুখী যদি হন, আপনারা যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন সঠিক বিষয়গুলো সামনে নিয়ে, যেমন দ্রব্যমূল্যের দাম বাড়লে আমরা একসময় কিন্তু আন্দোলন করতাম, আমরা মানববন্ধন করেছি, আমরা র্যালি করেছি, আমরা 1 ঘন্টার জন্য প্রতিবাদ করেছি। এই বিষয়গুলো যদি সামনে চলে আসে মানুষ কিন্তু উপলব্ধি করবে যে না, জনগণের জন্য এই বিরোধী দল যেভাবে আন্দোলন সংগ্রাম করে, যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, যেভাবে র্যালি করছে, যেভাবে সেই লং মার্চ করছে, আমরা অবশ্যই এই বিরোধী দলের যারা আছে তারা ক্ষমতায় আসলে আমরা অবশ্যই পাবো। কারণ জনগণের জন্য তো ওনারা রোদ্রে দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা এই কষ্ট করে ওনারা আন্দোলনটি করেছে। কিন্তু ওনারা ঘরে থেকে যদি আরাম করে করেন তাহলে জনগণ কি ভাববে যে ওনারা ঘরে থেকেই যদি আন্দোলন করে ফেলতে পারেন, তাহলে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে আরো ঘরে থাকবেন বেশি বেশি করে, তাহলে আমরা কি পাবো? এই জন্য জনগণও কিন্তু সাড়া দিচ্ছে না। এই সাড়া দেওয়ার জায়গাটিতে আমার মনে হয় প্রিন্স ভাইদের যে নেতৃত্ব আছেন, বিশেষ করে আমি বলবো বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ মানুষ, মানবিক কারণে ওনাকে দোষ দেওয়া যাবে না। ওনাদের নেতৃত্ব পর্যায়ে কে কে আছেন, কোথায় কিভাবে আছেন আমি বলবো জানেন। সেজন্যই আমি বলবো যে বিদেশে থেকে ভিডিও পাঠিয়ে দিয়েই যদি আন্দোলনকে সফল করা যেত তাহলে বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলনের অনেক ঘটনা আমরা জানি। তাই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করবো প্রিন্স ভাইদের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, যারা দেখছেন এই মিডিয়ার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে, প্রবাস দর্পণের মাধ্যমে, আপনারা একটু সোচ্চার হন, আপনারা আন্দোলনকে জনগণমুখী করেন, জনগণ যেটাকে গ্রহণ করবে। অনর্থক আমি বলবো যে সব কথাকেই মিথ্যা বানানো যাবে না, অনেক ঘটনা আছে সত্যে পরিণত হয়েছে। আপনি উন্নয়নের কথা বলছেন, আপনি গ্রামে যান না, গ্রামে খোঁজ নেন, দেখেন যে মানুষ কি অবস্থায় আছে, যে আগে 10 বছর আগে কেমন ধরনের এসিতে ছিল, কি ধরনের এই মিডিয়াতে চ্যানেলে কথা বলতে পেরেছে, আজকে কেমন কথা বলতে পারতেছে। আজকে দেখেন ঘরে বসেই কিন্তু বিদ্যুতের মাধ্যমে রান্না করে খেয়ে পাচ্ছে সহজে। এই যে বিষয়গুলো, উন্নয়নের ছাপ এভাবেই কিন্তু
পড়েছে, সেই কারণে মানুষ বলছে আমরা তো ভালোই আছি, খারাপ কি আছি, এর থেকে খারাপ জায়গায় যাব কেন, এরকম কিছু বিষয় কিন্তু আমার কাছে মনে হয় আছে। আর নজরুল ইসলাম বাবু যেহেতু নাই, আমি এই প্রিন্স ভাইয়ের যে প্রশ্নের উত্তর অন্তত এভাবেই দেওয়া ছাড়া আমার কোনো পথ ছিল না। রূপদা, শাহরের ভাই আছেন, ধন্যবাদ সবাইকে যে আমি ধন্যবাদ দিতে পারিনি প্রিন্স ভাইকে সহ। আমি মনে করি প্রিন্স ভাইকে যদি আমি আজকে ধন্যবাদ একবার দিই, প্রিন্স ভাই 3 দিন পরে আমাকে একবার না একবার দিবেই। আমি 2 বার দিই, প্রিন্স ভাই আমাকে একবার দিবে। এই হচ্ছে আমাদের সহনশীল অবস্থা। এই সহনশীল অবস্থায় থেকে আমরা আগামী দিনে এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আমাদেরকে ভালোবাসতে পারি, আমরা কাছাকাছি আসতে পারি, তাহলেই জনগণ আমাদের কিন্তু বেছে নিতে পারবে। কিন্তু আমরা এত দূরে চলে যাচ্ছি, মাঝখানে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, মানুষকে কিন্তু আমরা আশ্বস্ত করতে পারতেছি না যে ক্ষমতাটা ঠিক আছে কেড়ে নেবো শেখ হাসিনার কাছ থেকে, কেড়ে নিয়ে কার কাছে দেব, এই যে জায়গাটি, এই জায়গাটি খুঁজে বের করার দরকার আছে। আমার মনে হয় যদি শেষের দিকে সুযোগ থাকে দিয়ে কথা বলতে পারবো। প্রিন্স ভাইয়ের উত্তরটি এই পর্যন্তই দিলাম। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ, আমি একটু বলতে চাই, অনুষ্ঠান এখানেই শেষ। আমি একটু বলতে চাই, বলেন। আমি একটু বলতে চাই, নবী নওয়াজ ভাই বললেন, ওনার প্রথম দিকের কথার সাথে আমি একমত। আমাদের সবাইকে সহনশীল হতে হবে। আর ওনারা যদি এই রাজনীতিকে নিয়ন্ত্রণ না করে, নির্বাচনকে নিয়ন্ত্রণ না করে, গণতন্ত্রের পথকে শুরু না করে সবকিছুকে যদি অবারিত করে দেন, তাহলে কিন্তু উনি যে কথাগুলো বললেন পরে সেগুলি কিন্তু সফল হবে। কিন্তু ওনারা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য, নিজেদের দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাটকে ঢাকার জন্য তারা রাজনীতির পথকে তারা শুরু করে দিয়েছে, এবং যে কারণে ওই কাজগুলো হচ্ছে না। আর প্রথম দিকে নবী নওয়াজ সাহেব ওই যে শিক্ষকদের ব্যাপারে যেটা বললেন, সেখানেই কিন্তু তাকালে, ওনার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু বোঝা যাবে দেশের উন্নয়নটা কোথায় হচ্ছে। আর উনি বলেছেন গ্রামের মানুষের, আমরা প্রতি সপ্তাহে গ্রামে যাই, গ্রামের মানুষের সাথে কথা বলি, কান পেতে মানুষের কথা শুনেন। আপনাদেরকেও বলবো, গ্রামের মানুষ কিন্তু ভালো নাই, ওই আপনাদের আশেপাশে যারা থাকে তারা ভালো। আর উনি বলেছেন যে এই যে কমিশন বাণিজ্য, গাড়ি ইত্যাদি ইত্যাদি, কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের সামনে একটি কমিউনিটি সেন্টারে তাদের কর্মী সভা হচ্ছিল, সেখানে তিনি আক্ষেপ করে বলেছিলেন এইখান থেকে 1 মাইল লম্বা যে গাড়ির লাইন, লেক্সাস গাড়ি, হ্যামার গাড়ি, এগুলি আগে কোথায় ছিল? এই গাড়ির কারা চড়ে? আপনারা এই টাকা কোথায় পেলেন? এই গাড়ি তো এমনি এমনি আসে নাই, ওই কমিশন বাণিজ্যের টাকা দিয়ে আওয়ামী লীগের নেতারা গাড়ি কিনেছে। সেই গাড়ির লাইনে নাকি আওয়ামী লীগের অফিসের সামনে বিশাল জট সৃষ্টি হয়ে গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বক্তৃতায় বলেছে, আপনি যদি দেখতে চান সেই পত্রিকায় একদম হেডলাইন করা আছে, আমি এটা দেখাতে পারি। তো এই যে তারা যে দুর্নীতিতে নিমজ্জিত, তারা যে কমিশন বাণিজ্যে নিমজ্জিত, এটা তো তাদের নেতারাই স্বীকার করেছেন। আর সর্বপ্রথম বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আওয়ামী লীগ 2000 আপনার, তারা যে ক্ষমতায় ছিল আপনার 1998 সালে 99 সালে, সেই সময় টিআইবি যে রিপোর্ট, প্রথম 2 বছরের রিপোর্ট হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। হ্যাঁ, পরবর্তীতে আমাদের সরকারের আমলে আমরা উত্তরাধিকার সূত্রে সেগুলি ঘানি আমাদের টানতে হয়েছে, অস্বীকার করব না, কিন্তু স্বাধীন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আওয়ামী লীগ, টিআইবি রিপোর্টে সেটা প্রমাণিত হয়েছে। তো কিন্তু সেটা তারা বলে না, তারা বলে বিএনপির সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আওয়ামী লীগের সময় বাংলাদেশ সর্বপ্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, এইসব তর্ক বিতর্ক, কঠিন কথা, শক্ত কথা বলতে গেলে কথার পিঠে কথা আসবে। ওনার ওই বক্তব্যের সাথে আমি একমত, সহনশীল হন, হুঁশে আসেন। আপনারা সবাই মিলে এই দেশকে আমরা গড়ে তুলি। আর এই দেশকে যদি আমরা সবাই মিলে গড়তে না পারি, রাজনীতিবিদরা যদি এক জায়গায় না দাঁড়াতে পারে, তাহলে যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে আভাস পাওয়া যাচ্ছে, যে হাতের হাতছানি দেখতে পাচ্ছি, এতে কোনো রাজনীতিবিদই কিন্তু নিরাপদ নয়, রাজনীতিও নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ থাকবে না। ধন্যবাদ প্রিন্স ভাই। নবী নওয়াজ ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে প্লিজ, একটু বলেন। আমার প্রিন্স ভাই অনেক চমৎকার একটা কথা বলেছেন যে সহনশীল জায়গাটিতে আমরা আরো কাছের হতে পারি। তবে একটি কথা ঠিক, বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষ একটা জিনিস উপলব্ধি করে, যারা দল করে না, রাজনীতি করে না, তারা অলরেডি এই কথাটি বলে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। আর প্রিন্স ভাইয়ের সাথে আমি একমত হব যে হ্যাঁ, আমাদের দলে আছেন এখন যে গাড়ি, ল্যান্ড ক্রুজার থেকে শুরু করে যত আধুনিক গাড়ি, এটি আবার দেখা গেল যদি প্রিন্স ভাইরা আসেন তখন এরকম হতে পারে। সেই জন্য সাধারণ মানুষের ভিতরে এই আলোচনাটি আছে। আর পাশাপাশি আমাদেরকে সহনশীল হতে হবে এই বাঙালি জাতির জন্য। আমরা যেহেতু
আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে এগিয়েছি। আমার মনে হয় উন্নত বাংলাদেশে আমরা পরিণত হব, কিন্তু আমাদের অট্টালিকা হলে, নতুন নতুন গাড়ি হলে, পোশাক ভালো হলেই কিন্তু আমরা উন্নত হতে পারবো না। আমাদের আচার আচরণে, ব্যবহারে, সহনশীলতায়, আন্তরিকতায়, মহব্বতে, এই জায়গাগুলোতে আমরা সহনশীল যদি হতে পারি, তাহলে এই বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই জন্যই আমি বলবো যে আগামী দিনে আমরা আসি অন্ততপক্ষে সহনশীল একটি জায়গায় থেকে, অনেক দূরে না চলে যে আমরা ডাইরেক্ট বিদ্রোহিতা করছি সেই জায়গাটিতে না, যে আমরা যদি অন্তত সহনশীল হতে পারি। প্রিন্স ভাইয়ের কথাই আমি আবার বলবো যে আমরা আগামী দিনে অন্তত সুন্দর একটি বাংলাদেশ দিতে পারবো। আমরা এই বাংলাদেশের নাগরিক হিসেবে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। জি রূপক দা। রূপক তার মানে ইন্টারনেটের সমস্যা করেছে। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি নবীনওয়াজ ভাই। আমরা তাৎক্ষণিকভাবে আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, আপনি শেষ করেন ভাই। শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী